ট্রাকিয়াল টিউব, যেটা দিয়ে ভেন্টিলেটর থেকে সমস্ত ধরনের শ্বাস প্রশ্বাস দেওয়া হয়। এটা যদি অনেক দিন থাকে তাহলে পরে যদি আমরা বুঝতে পারি যে আরো অনেক সময় লাগবে, তাকে উইন করা যাচ্ছে না। উইন মানে WEAN, উইন মানে হচ্ছে ছাড়ানো। যেমন ধরেন মায়েরা বাচ্চাকে দুধ ছাড়ায় না, ওটাকে উইনিং বলে, উইনিং। এরকম উইনিং ফ্রম দি মেশিন, মেশিনের উপর আর ডিপেন্ডেন্ট থাকবে না, এই জায়গাতে নিয়ে আসার চেষ্টা করতেছে, যার জন্য এই টিউবটা আর মানে অনেকদিন রাখতে হতে পারে, যার জন্য এই টিউবটাকে বের করতে হবে। না বের করলে ট্র্যাকিওমেলাইসিয়া হয়ে যায়, এক ধরনের ক্ষতিগ্রস্ত হয় ট্র্যাকিয়া। এই যে আমাদের শ্বাসনালী, দুইটা নালী, এখান থেকে একটা শ্বাসনালী, তার পিছনে খাদ্য নালী বা ইসোফেগাস। তো শ্বাসনালীর মধ্যে যে টিউবটা লাগানো আছে ওই টিউবটা বের করে ফেলতে হবে, সাধারণ নিয়ম এটা। না ফেললে পরে, এবং তার বদলে অন্য একটা শ্বাসের বন্দোবস্ত করতে হবে, সেটা হচ্ছে এখানে এই জায়গাটায় ফুটা করতে হবে। ট্র্যাকিয়ার যে রিংগুলো, ওই রিংটাকে কেটে ফুটা করতে হবে, করলে পর ওখান থেকে বাতাস আসা যাওয়া করবে, শ্বাস প্রশ্বাস ওখান থেকে হবে আর কি। এটাকে বলা হয় ট্র্যাকিওস্টমি। এটা করার অর্থই হচ্ছে যে ওনাকে উইন করানোর চেষ্টা করা হচ্ছে। উইন করানো, WEAN, উইন করানো যায়নি, কারণ এর মাসল খুব দুর্বল, মাসল পাওয়ার নেই, যার জন্য খুব কম আর কি, যার জন্য শ্বাস প্রশ্বাসটা ওনার উপর দিলে এক্সস্টন হয়ে যাবে। ইজি করার জন্য তাকে তো আরো কিছুদিন রাখতে হতে পারে, ইজি করার জন্য ট্র্যাকিয়াল টিউবটাকে বের করে ফেলা হয়েছে। তাদের কানেকশন লাগবে, আপনার কানেকশনটা এখানে। ট্র্যাকিওস্টমি কোনো, এটা একটা অত্যন্ত নর্মাল ব্যাপার। এটা এখানে ফুটা শুনেই কোনো রকম ভয় বা কোনো কারণ নেই, অবস্থা বরং ভালো আগের তুলনায়। এটা ভেরি নর্মাল, প্রচুর পেশেন্টকে আমাদের হাসপাতালে করা হয় এটা ট্র্যাকিওস্টমি। তো এটা করা হয়েছে ওনার গতকালকে। উনি মেন্টালি শি ইজ গুড, গুড মানে তিনি ভার্বাল রেসপন্সেও, ভার্বাল স্টিমুলেতেও উনি রেসপন্স করছেন, মাথা নাড়ছেন, এই যে ম্যাডাম শুনতে পাচ্ছেন কিনা, মাথা নাড়ছেন, এইরকম আর কি, এরকম রেসপন্স করছেন। তো এখন তো কথা বলতে পারবেনও না, বিকজ এখানে ফুটা করলে ইউ আন্ডারস্ট্যান্ড যে বাতাস উপর দিয়ে না গেলে তো কথাটা হচ্ছে না, ভোকাল কর্ডে তো বাতাসটা বেরোতে হবে, ইট ইজ কামিং আউট ফ্রম হেড, সো শি ক্যান নট টক নাও। এখানে আঙ্গুল দিয়ে কথা বলতে পারবে, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। না হলে পরে কথা উনি নিচ্ছেন আর কি, অ্যাটলিস্ট সাড়া দিচ্ছেন, যেটাকে বলা চলে যে হার ব্রেন ইজ ফাংশনিং প্রিটি ওয়েল। ধরেন ঝড় ছিল, সিগন্যাল ছিল নাম্বার 5, এখনো ঝড় আছে, ঝড় চলে যায়নি, সিগন্যাল ইজ নাম্বার 1। ব্যাপারটা এরকম আর কি ওনার ক্ষেত্রে। অন্যভাবে বোঝানোর জন্য আমি বললাম, সহজ করার জন্য, যে হি ইজ স্টিল দেয়ার, বাট ওই ঝড়ের ব্যাপারটাও আছে, কিন্তু অনেক কমে গেছে আগের তুলনায়। ভেজিটেশনটাও কমছে, যে আমরা আলাপ করেছিলাম না, ভালভে একটা ভেজিটেশন ছিল, ফাঙ্গাস, দ্যাট ইজ ভেরি লেস নাও, অনেক কমে আসছে। সো শি ইজ গেটিং দেয়ার। এখন তাকে মূল উদ্দেশ্যটা হবে ডাক্তারদের তার মাসল পাওয়ার বাড়ানো, বিভিন্ন ফিডিং দিয়ে, প্যারেন্টাল ফিডিং দিয়ে মাসল পাওয়ার বাড়ানো। এটা মুজিব ভাই অনেক ভালো বলতে পারবেন, হি ইজ এ পালমোনোলজিস্ট। শ্বাস প্রশ্বাসটা আবার নিতে গেলে মুজিব ভাই নিশ্চয়ই এটা লাগবে, তাই না? শি নিডস লট অফ মাসল পাওয়ার, যার জন্য মাসলগুলোকে বিল্ড আপ করা লাগবে। এই হচ্ছে ওনার কন্ডিশন। ইন ওভারঅল যদি বলেন, তাহলে এই শেষ এক লাইনে বলতে গেলে বলতে হবে আগের তুলনায় ভালো। ওকে মাসুদ ভাই, আমি মুজিব ভাইয়ের কাছে আপনার এই কথাটার ডিটেলস আরো শুনবো, কিন্তু আপনার কাছে আরেকটা কথা আমি জিজ্ঞাসা করি। আপনি বলছেন যেখানে ছিদ্র করা হয়েছে ওখানে যদি কিছু একটা চাপা দিয়ে, আঙ্গুল দিয়ে চাপা দিয়ে কথা বলতে চায়, উনি কথা বলতে পারেন, এটা? এই ট্র্যাকিওস্টমি টিউব থাকলে না, ট্র্যাকিওস্টমি টিউব বের করে ফেলে এখানে একটা পার্মানেন্ট লাগিয়ে দেয় অনেকের ক্ষেত্রে, তারা আঙ্গুল দিয়ে কথা বলে, এখানে নর্মালি চলতেছে, কিন্তু কথা বলতে গেলে এখানে আঙ্গুল দিতে হয়, কারণ বাতাসটাকে উপরে আসতে হবে। এখন ওনার সে অবস্থাটা আসেনি এখনো। ওটা হয়তো আঙ্গুল দেওয়া লাগবে না, তার আগেই হয়তো এটা তুলে ফেলে বন্ধ করে দেওয়া হবে, আশা করছি সেটাই। আর না হলে এখানে আঙ্গুল দিয়ে কথা বলা যায়, কারণ আঙ্গুল দিয়ে বাতাসটাকে আটকে দেন, আপনি বাতাসটাকে ঠেলে দেন উপরের দিকে গেলে ভোকাল কর্ডের মাঝখান দিয়ে আসবে, তখন কথা বলা সম্ভব। আপনি একটা কথা বলছেন আগের চেয়ে তার অবস্থা একটু ভালো, আমরা কি দেশের জনগণ অধীর প্রতীক্ষা অপেক্ষা করে একটা কথা শোনার জন্য? আপনি মনে করেন কিনা এ যাত্রা উনি সার্ভাইভ করবেন?
এখন এই মনে করাটা অনেক সময় বায়াসড হয়ে যায়। আমি চাই যেটা সেটাই মনে আসে। যেটা চাই সেটা হচ্ছে যে আল্লাহ যেন ওনাকে সার্ভাইভ করান। আমাদের রাজনৈতিক মুরব্বী বলতে একমাত্র উনি আছেন, রাজনৈতিক সাহসী মুরব্বী। কারো তো সাহস দেখি না বাংলাদেশে, সবগুলাই সাহস, মানে যারা চালাচ্ছে তারাও সাহসী না, কোনো সাহসী নেই কারো, মানে সাহস করে যে দাঁড়াবে একটা দেশের পক্ষে, এটা উনি আর কি। এই রাজনৈতিক মুরব্বী কিন্তু আমরা তো কোনোভাবেই চাই না যে আমাদের থেকে কোনোভাবে অন্তর্ধানক। আল্লাহ রহমত উনি যেন ফিরে আসেন এবং উনি যেন দেশের হাল ধরতে বা যারা ধরবে তাদেরকে সহায়তা করতে পারেন। উনি একমাত্র এখনো একতার সিম্বল যেটাকে বলে। আই থিঙ্ক এত টানাপোড়েনের মধ্যে একতার কোনো সিম্বল থাকলে মনে হয় বেগম জিয়া। তো ওই জন্য আমি আশা করছি উনি ভালো হবেন। কথাবার্তা শুনে মনে হচ্ছে উনি ভালো হবেন। মনে রাখতে হবে যে আমার এই বায়াসটা আছে, আমি মনে মনে চাই যে উনি ভালো হোক। তা আমার কাছে সবকিছু দেখে মনেও হচ্ছে যে ভালো হবেন ইনশাআল্লাহ। অ্যাটলিস্ট আগে আলহামদুলিল্লাহ, she's doing better than before, that much sure. ওয়ান্ডারফুল। ডক্টর মুজিব রহমান, আমি এবার আপনার কাছে আসবো। ভাইজান, আমি জানি না আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আপনি কি ডক্টর মাসুদের কথা শুনছেন? জি শুনছি। ওকে, মুজিব ভাই, আমি জানি আপনি এসব ব্যাপারে একজন স্পেশালিস্ট এবং আপনি ইমার্জেন্সি আইসিইউর একজন স্পেশালিস্ট। আপনি মাসুদ ভাইয়ের কথাটাকে যদি একটু ইলাবোরেট করেন আমাদের বোঝার জন্য একটু ভালো করে। আমার দর্শকরা, আমি আপনাকে বলি, অনেক লোকজন অনলাইনে আমার আর আপনার কথা শুনছে, অনেক লোকজন, একজন আর দুইজন না, বহু লোকজন। প্লিজ। থ্যাংক ইউ। আপনার দর্শক সবাইকে আমার শুভেচ্ছা দিয়ে আমি শুরু করছি, সালাম দিয়ে। মাসুদ খুব সুন্দর করে বলছে, ওর মধ্যে আর বেশি ডিটেল কিছু বলার নাই, ও এক্সপ্লেন করছে খুব সুন্দর করেই। প্রথম কথা হলো যে আপনি বলতেছিলেন যে এখন তা ওনার মানে ক্রিটিক্যাল অবস্থায় আছে কিনা বা কি অবস্থায় আছেন। তো যেহেতু ট্রেকিস্টমি করছে, এটাই বলে দেয় যে উনি এখন ক্রিটিক্যাল অবস্থায় নাই। কারণ ক্রিটিক্যাল অবস্থায় থাকলে এই ট্রেকিস্টমির জন্য আমরা কখনই বলতাম না। তার মানে ওনার ব্লাড প্রেশার, ওনার ভেন্টিলেশন এমন একটা জায়গায় আছে যে উনি এই সার্জারি করার মতো সক্ষমতা ওনার ছিল। তো এই জিনিস করা হয়েছিল, নাম্বার ওয়ান ইস্যু। নাম্বার টু হলো বেশি দিন যদি ভেন্টিলেশনের জন্য আমরা যেটাকে এন্ডোট্রেকিয়াল টিউব বলি, যেটা মুখ দিয়ে বা নাক দিয়ে গলার ভিতর দিয়ে আপনার শ্বাসনালীতে প্রবেশ করে, সেটা যদি অনেক দিন ওখানে রেখে দেওয়া হয়, দেখা গেছে যে তাতে অনেক ক্ষতি হয়, ভোকাল কর্ড থেকে শুরু করে অ্যাসপিরেশন, নিউমোনিয়া এবং আরো অনেক কিছু হতে পারে। তো এই জন্য নর্মাল প্র্যাকটিস হলো যে যদি আমরা জানি যে একটা পেশেন্টের প্রলং ভেন্টিলেটর মেশিনে থাকতে হবে, তখন আমরা উইদিন এ উইক চিন্তা করতে পারি যে মুখটা থেকে টিউবটা সরিয়ে এনে গলার এখানে একটা ছোট ছিদ্র করে টিউবটা ওখান দিয়ে ঢুকে দিলাম, একটা স্পেশাল কাইন্ড অফ টিউব। তো সেটা ইউজুয়ালি ডিপেন্ড করে কি অবস্থা পেশেন্টরা আছে, একটা প্রলং ভেন্টিলেশন লাগবে কিনা। তো ম্যাডামের যেহেতু একটা সিরিয়াস সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছেন, সেপ্টিক শক ছিল, হার্টের প্রবলেম, লাংয়ের প্রবলেম, লিভার প্রবলেম, মাল্টি অর্গান, কিডনির প্রবলেম, সব মিলিয়ে ওনার ওভারঅল কন্ডিশন ওয়াজ নট গ্রেট। উনি আল্লাহর রহমত এটা বলবো এবং সবার দোয়ায় উনি এই চ্যালেঞ্জটা উতরিয়েছেন, এখন ওই ক্রিটিক্যাল অবস্থা নাই। তো এই জন্যই উইদিন 2 উইকস আমরা প্রেফার করি যে গলার থেকে বা মুখের থেকে যে টিউবটা ওটা সরিয়ে এনে গলার ভিতরে একটা ছোট্ট ছিদ্র করে ওই একই ধরনের টিউব বাট একটু ভিন্ন টাইপের ওটা লাগিয়ে দেওয়া হয়, এবং একইভাবে ভেন্টিলেশন বা মেশিনের যে ভেন্টিলেটর ব্রিদিংটা করাচ্ছে এটা কন্টিনিউ করে। এটা কন্টিনিউ করার পরে এদিকে আপনার আস্তে আস্তে শরীরে যখন আরো বেটার হতে থাকে, তখন আমরা চেষ্টা করি যে এই টিউব থেকে যাতে করে আর ভেন্টিলেটর যদি প্রয়োজন না হয়, তাহলে আমরা ভেন্টিলেটরকে প্রথম স্টেজে এই টিউব থেকে খুলে রাখি। তার মানে শুধু টিউবটা থাকে, ভেন্টিলেটরের যে মেশিনটা ওইটা আর তখন থাকে না। তো ওই অবস্থা আগে যেতে হবে। ওই অবস্থায় যাওয়ার পরে আপনি যেটা জিজ্ঞেস করলেন আমাকে যে আঙ্গুল দিয়ে বন্ধ করে দিয়ে কথা বলা যায় কিনা, সেটার জন্য এক ধরনের টিউব আছে, এটা ভিন্ন ভিন্ন ধরনের টিউব দিতে হয়। যে টিউবটা আমরা বলি ফেনেস্টারের টিউব, ওইটা লাগালে তারপরে যদি গলার এখানে মানে যে ছিদ্রটা আছে ওইটা যদি আপনি একটা ভাল্ব আছে বলি পেসিমিউরি ভাল্ব বা টকিং ভাল্ব, ওইটা লাগিয়ে দিয়ে দিলে তখন হয় কি যে আপনি কথা বলতে হলে তো ভোকাল কর্ডের ওখানে বাতাসে যেতে হবে, যেটা একটু আগে ডক্টর মাসুদ বললেন। তো ওই অবস্থাটা
তৈরি হয়, তৈরি হলে তখন উনি কথা বলতে পারেন। তারপরে যদি আমরা দেখি যে না উনি ভালোই কথা বলছেন এবং ব্রিদিং ভালোই করছেন, তাহলে একটা পর্যায়ে আমরা ওই টিউবটাকে সাইজ ডাউন করি, ছোট করতে থাকি টিউবটাকে। তারপর একটা পর্যায়ে টিউবটা খুলে ওই জায়গাটাকে, ছিদ্রটাকে আস্তে আস্তে বন্ধ হয়ে যায় নিজে নিজে। তো এটা হলো নর্মাল নিয়ম। এটা ডিপেন্ড করবে একটা পেশেন্টের ওভারঅল কন্ডিশন এবং তার প্রোগ্রেসের উপরে। তো ম্যাডামের যেহেতু মাল্টি অর্গান এফেক্টেড হয়েছিল, শি মাইট টেক সাম টাইম। সবচেয়ে বড় জিনিস যেটা হলো যে এত কিছুর পরেও ম্যাডামের মেন্টাল স্ট্যাটাস ইজ মাচ বেটার। উনি সিম্পল কমান্ডে এই মুহূর্তে রেসপন্স করছেন ভালোই। যখনই কোনো কিছু জিজ্ঞেস করা হচ্ছে উনি চোখে মুখে বা মাথা নাড়িয়ে বা হাত উঠিয়ে উনি রেসপন্স করতে পারছেন। আস্তে আস্তে এটা প্রোগ্রেস করবে। এটা একটা পর্যায়ে তখন হয়তো ইনশাল্লাহ ম্যাডামের কগনিটিভ এফেক্ট, আমি আশা করি যে ওনার ক্ষতি হয়নি, কারণ উনি বাংলাদেশে যেটা মাসুদ বললাম, আমি 100% এগ্রি উইথ হিম যে উনি আমাদের স্থায়ীতার প্রতীক, একজন মুরব্বী, রাজনৈতিক মুরব্বী। ওনার থাকাটা দেশের এই ক্রান্তি লগ্নে অত্যন্ত প্রয়োজন। তো এখনো সবাইকে রিকোয়েস্ট করবো ওনার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে ওনাকে সহি সালামতে ভালো করে দেন। এই যে এখন যে কন্ডিশন আছে, এই যে টিউবটা এখানে লাগিয়েছে, তার অর্থাৎ এই না যে ওনার কোনো কমপ্লিকেশন হবে না। এই টিউব থাকা অবস্থায় অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে, অনেক কিছু প্রিভেন্ট করতে হয়। তো যাই হোক, উনি যেখানে আছেন এবার কেয়ারে, নার্সিং কেয়ার আই বিলিভ ইজ ভেরি গুড। রেসপিরেটরি থেরাপিস্টরা আছে ওখানে, ওরা তারা টেক কেয়ার করছে, এবং যারা ডাক্তাররা আছে, নো ডাউট দে আর ভেরি ভেরি এফিশিয়েন্ট ডক্টর। নাহলে ম্যাডামের এরকম একটা অবস্থা থেকে তাকে এই জায়গাটা ফিরিয়ে আনা এত সহজ ছিল না। আমি বলবো যে কোনো দেশের তুলনায় যেসব ডাক্তাররা, নার্সরা ওনার কেয়ারে ইনভলভ ছিলেন, দে ডিড এ মার্ভেলাস জব, দে ডিড এক্সিলেন্ট জব। এবং আমি সমস্ত বাংলাদেশের পক্ষ থেকে, আপনার এই প্রোগ্রামের পক্ষ থেকে ওনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ওনাদের অক্লান্ত পরিশ্রম যেটা ওনারা করেছেন ম্যাডামকে আজকে এই জায়গায় নিয়ে আসার জন্য। বাকি আল্লাহর উপরে, ইনশাল্লাহ আল্লাহ মেহরবান হবেন এবং ম্যাডামকে এটার থেকেও বের করে আবার সুস্থ অবস্থায় নিয়ে আসবেন, যেখানে ম্যাডাম দেশের জন্য, জাতির জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারবেন। সেটাই জাতি দেখতে চায়, সেটাই জাতি অপেক্ষা করছে সেই দিনের জন্য, যেই দিন ম্যাডাম আবার ম্যাডামের জায়গায় ফিরে আসবে। ইনশাল্লাহ ওয়ান্ডারফুল, এটা কবুল করব। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। মুজিব ভাই চমৎকার ভাবে বলেছেন। নীরা, এবার আমি জানি মেডিকেল নিয়ে আপনি কথা বলতে পারবেন না, কিন্তু আপনি ডক্টর মাসুদ এবং ডক্টর মুজিব যা বলেছে আপনি শুনেছেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, বেগম জিয়ার অনুপস্থিতিটায় আমার কেন যেন মনে হয় বিএনপি বিকাম গার্ডিয়ানলেস। আমি যে কথাটা বললাম যে দলের একজন মুরব্বী যে থাকবে, ডক্টর মাসুদ এবং ডক্টর মুজিব যেভাবে ব্যাখ্যা করলেন, উনি অফকোর্স আমাদের সবার মুরব্বী, কিন্তু তো দল চালানোর জন্য যে ভীষণ দরকার, একটা গ্লু দরকার সবাইকে একত্রে রাখার, সবাইকে দিক নির্দেশনা দেয়ার। এবং ভারতের মতো যেই তুচ্ছা দেশ আমাদের পাশে, ওখানে বেগম জিয়ার মতো একজন মুরব্বী যদি অ্যাক্টিভ থাকে অথবা না থাকে, দুইটা কন্ডিশন তৈরি হয়। তো ওনাদের কথাবার্তা শুনে আমি মেডিকেল সায়েন্স নিয়ে লেখাপড়া করি নাই, কিন্তু ওনাদের দুইজনের কথা থেকে আমি সামহোয়াট আশার বাণী শুনেছি যে ম্যাডাম হয়তো এই যাত্রা সার্ভাইভ করবেন। ডক্টর মাসুদ চমৎকার একটা কথা বলছে। আমরা আসলে কি ফিল করতে চাই? আমরা ফিল করি যে বেগম জিয়া যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। এই প্রসঙ্গে আমি জাস্ট আপনার অনুভূতি জানতে চাচ্ছি যে দুইজন ডক্টরের লেটেস্ট আপডেট আপনি বেগম জিয়া সম্পর্কে জেনেছেন, আমি আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। জি জেকব ভাই, থ্যাংক ইউ সো মাচ। মুজিব ভাই এবং মাসুদ ভাই এত সুন্দরভাবে বলেছেন, এখানে আমার আর কিছু বলার নাই। আমি শুধু একটা কথাই বলবো, সেটা হলো আমরা যদি মানে সঠিক অর্থে গণতন্ত্রের কথা চিন্তা করি, তাহলে আমি বলবো ম্যাডাম গণতন্ত্রের মা, এবং গণতন্ত্রটাকে কিভাবে সঠিক পথে রাখতে হয় আর কি করে রাখা যায় সেটার প্রদর্শক সে নিজেই। তাই আমরা এই মুহূর্তে মানে কেবল টাইমিং এর জন্য বলছি না, আমি আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ আরো 50 বছর ম্যাডামকে আমাদের মধ্যে রাখুক এবং আমাদের মাঝে সে থাকুক। আমরা সেটাই চাচ্ছি, আমরা গার্ডিয়ানলেস হতে চাচ্ছি না। উপরে আল্লাহ আছে, আমরা চাচ্ছি ম্যাডাম আরো 50 বছর আমাদের মাঝে থাকুক, এই গণতন্ত্রকে সে সঠিক হাতে ধরে রাখুক। ধন্যবাদ। অনেক
অনেক ধন্যবাদ। মাসুদ ভাই, আপনাকে আমি একটা ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন করবো। আমি একটু জানতে চাচ্ছিলাম, আপনি জানেন যে বাংলাদেশের ডিজিএফআই 5 জন মহাপরিচালক ভারতে পালিয়ে গেছে। তাদের ভিতরে একজনের নাম আমি যতটুকু জানি মোল্লা ফজলে আকবর এলাহি, এই ধরনের একটা নাম। ইয়েস। কয়েকদিন আগে, আজ থেকে 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে, আহ, কোনো একটা ভার্চুয়াল মিটিং এ তারেক রহমান কোনো একজন জেনারেলের কাছে উনি মাপ চাইছে ওনার একটা কৃতকর্মের জন্য, হোয়াইল হিজ মাদার ওয়াজ প্রাইম মিনিস্টার বাংলাদেশ। নাও ওই অনুষ্ঠানটা, আর্মি অফিসারদের এই অনুষ্ঠানটা ভার্চুয়ালি কন্ডাক্ট করেছে মোল্লা ফজলে আকবর এলাহি। আমি জানি না আমি নামটা ঠিক বলছি কিনা, ওনার এই নামটাই কিনা। এখন মোল্লা ফজলে আকবর এলাহি রয়ের হয়ে বাংলাদেশে অনেক গুম, খুন, অত্যাচার, এমন কোন কাজ নাই যে এই মোল্লা ফজলে আকবর এলাহি করে নাই। এখন তারেক রহমান এই লোককে নিয়ে যদি ভার্চুয়াল মিটিং করে আর্মি অফিসারদেরকে কনভিন্স করার জন্য, দেশবাসী এবং আমি নিজে, আমার ভিতরে একটা সন্দেহ তৈরি হচ্ছে উনি কি হাসিনার যে মিলিটারি টিম ছিল ওই টিমটাকে উনি একত্র করতে চাচ্ছেন কিনা, এবং তারেক রহমানের এই ভার্চুয়াল মিটিং এ হাসিনার জেনারেলদের পাশে রেখে একজন জেনারেলের কাছে ক্ষমা চাওয়ার মতো এমন কিছু কি ছিল? আপনি যদি এটা সম্পর্কে কোনো ধারণা থাকে, আপনি যদি আমাকে একটু ব্যাখ্যা করেন। নাম্বার ওয়ান, আপনি সঠিক বলেছেন যে জেনারেল ফজলে আকবর ওয়াজ ওয়ান অফ দি আর্কিটেক্ট অফ গুম খুন গুম 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 আপনার আয়নাঘরের আর্কিটেক্ট যে কয়জন ছিল তারা রেগুলার মানুষকে নিয়ে অত্যাচার করতো। যা আমি অনেক আবার নতুন করে পুরান পড়াগুলো আবার পড়লাম, এত অত্যাচার খুব কম মানুষ করছে বাংলাদেশে। যে অত্যাচারগুলো হয়েছে, নখ তুলে ফেলা, ইলেকট্রিক শক দেওয়া রেগুলারলি, ওয়াটার বোর্ডিং করা, গুয়ান্তানামো বেকে ছাড়িয়ে যাওয়ার মতন অবস্থা আর কি। তো এটা মোল্লা আকবর হ্যাজ ডান দ্যাট। না, মোল্লা আকবর যদি তারেক রহমানের সাহেবের সঙ্গে সম্পর্ক করে থাকেন, কতদূর করেছেন জানি না, যদি করে থাকেন বা করতে যান, আমার সেক্ষেত্রে আমাদের ইসলামের এক যুদ্ধের কথা মনে এসে যায়। এই যুদ্ধে যারা অপোনেন্ট যারা ধরা পড়েছিল তাদেরকে হযরত ওমর বললেন সবাইকেই মেরে ফেলা হোক। তখন এরা একটা মিটিং করলো, নবীজি এবং অন্য সবাই বলে যে না, আমরা একটা আলাপ করে দেখি। সবাই আলাপ করে বলো না, ওদের শাস্তি হচ্ছে ওরা আমাদেরকে এডুকেটেড করবে, লেখাপড়া শিখাবে, মেরে ফেলার দরকার নেই। হয়তো ওমর বলছিল যে আমি মনে করি মেরে ফেলা হচ্ছে, আই উইল স্টার্ট উইথ মাই রিলেটিভ, আমার আত্মীয় যে আছে ওই অপোনেন্টের মধ্যে তাদেরকে দিয়ে শুরু করবো। তো ইট ওয়াজ নেগেটেড। আল্লাহ তাআলা একটা মেসেজ পাঠাইছেন তখন। এটা সবাই জানে যারা ইতিহাস পড়ছে। সেটা হচ্ছে যে হযরত ওমর ওয়াজ রাইট, যে শত্রুকে ওইভাবে বাঁচিয়ে রাখা যাবে না। হযরত ওমর ওয়াজ রাইট। বাট তোমরা যেহেতু জলসা করেছো, একসাথে মিটিং করেছো, এটাকে আপহেল্ড করার জন্য আমি আই এম গিভিং মাই সাপোর্ট টু দ্যাট। আল্লাহ তার রহমত দিয়েছেন এটাতে, যে আই এম গিভিং ইউ সাপোর্ট। বাট হি ওয়াজ রাইট, কারণ এরা কেউই ওই আসল কাজ করবে না। দে উইল রিয়েলি হার্ম ইউ এগেন, হুইচ হ্যাপেন্ড লেটার। এখন যদি মোল্লা আকবরের মতো লোক, যে আওয়ামী আমলে অত্যাচারের খড়গ নিয়ে ঘুরে বেড়াতো, সে এখন তারেক রহমানের দোসর হয়ে যায়, তাহলে পরে আমার মনে হয় যে হযরত ওমরের মতন ডিসিশন নেওয়া উচিত ছিল আর কি, প্রবাবলি। আর তা নাহলে আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবো আমরা। আপনি ওই পক্ষের কারোর সাথে রিলেশন রাখলে পরে এটা ভালো হবে না, তো আপনারা দেখছেনই একটার পর একটা। ওই পক্ষের লোকেরা খুব ভালো, মানে ওই পক্ষ বলতে চাচ্ছি যারা ভারতের নিয়ন্ত্রণে থাকে, ভারতের নিয়ন্ত্রণে থেকে দেশের ক্ষতি করে। এখানে খুবই এখন দেশটা আস্তে আস্তে ভাগ হচ্ছে, খুব ক্লিয়ার কাট। এই যে হাদি যিনি মারা গেলেন, আমাদের বিরাট বড় বীর যে মারা গেলেন, ক্লিয়ার করে দিচ্ছে যে এরা মানে আপনি ভারত মানে দেশটা হয় এখন মূলত পোলারাইজেশন এভাবে হতে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। দেশটা হয় আপনি ভারতের পক্ষে,
না হয় আপনি ভারতের বিরুদ্ধে, আপনি নিজের দেশের পক্ষে অথবা অন্য দেশের পক্ষে, দুটার একটা। আপনি আইদার ইউ আর এ বাংলাদেশি প্যাট্রিয়ট অর ইউ আর এন ইন্ডিয়ান ফুটলিকার, এই ওকে, ছাড়া অপশন নাই। মুজিব ভাই, তারেক রহমান আরেকটা কাজ করেছে। তারেক রহমান হাসিনা যে মুক্তিযুদ্ধ প্রজন্ম করেছিল, তখন আমার কেন যেন মনে হচ্ছে তারেক রহমান আওয়ামী লীগের যত প্রজেক্ট ছিল, ভারত প্রজেক্টকে উনি একত্র করছেন, এবং একত্র করার জন্য উনি ওই ফজলে আকবর বলেন অথবা হাসিনার যেসব জেনারেলদের একত্র করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমি অবাক হব না তারেক রহমান যদি কোনোদিন তারেক সিদ্দিকীর সাথেও কথাবার্তা বলে, আমি আদৌ অবাক হব না। এটা আমি কি বলতে পারি বাংলাদেশকে ভারত বানানোর যে প্রকল্প ছিল হাসিনা এবং আওয়ামী লীগ, এই প্রকল্পটা কি এখন বিএনপির হাতে? এখন ভারত তো পুরো আন্দোলনে বুঝে ফেলেছে, এবং তারপরে এখন যে সেন্টিমেন্ট বাংলাদেশে, যে বাংলাদেশের 95% লোক আওয়ামী বিরোধী, এবং এই আওয়ামী লীগকে ভারতের দালাল মনে করে তাদেরকে আর কোনো রাজনীতিতে জায়গা দিবে না। সো ভারত নিড সামওয়ান, এবং আমার মনে হয় এই জায়গাটাতে হয়তো বিএনপি ফিল করছে। এবং আপনি জানেন বিএনপিতে অনেক উপরের লেভেলের লোক, তারা ভারতের কথা বলে, এবং ভারত আমাদের বিশিষ্ট বন্ধু। তারা এটা ভুলে যায় যে ভারতের কারণেই কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান মারা গেছে। এটা নিয়ে আপনার প্রোগ্রামেই আমরা এটা নিয়ে আলোচনা করেছি, যে কিভাবে ভারত ইনভলভ ছিল, এবং সেটার ব্যাপারে যে এফআইআর, সেই জিনিসগুলোকে চাপা দেওয়া হয়েছে। ভারতের কারণেই ম্যাডামকে এই জেলে এতদিন ধরে রাখা হয়েছে, এবং ম্যাডামের যে আজকে যে অসুস্থতার ওয়ান অফ দ্য মেইন ডিফল্ট আপনার রেসপন্সিবিলিটি বিয়ার্স ভারত। আমি ভারত বলতে ভারতের সরকার এবং এই তাদের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অজিত দোয়ালের নেতৃত্বে যে র আছে তাদেরকে বুঝায়। আমি ভারত বলতে ভারতের জনগণকে বুঝাই না। তো এই যে ভারতের এরা আপনার বিএনপি যারা করে, বিএনপির মানে র্যাঙ্ক অ্যান্ড ফাইলে যারা আছে মেম্বার এবং সাপোর্টার, তারা সবাই জানে যে ভারত আমাদের বন্ধু নয়। যদিও আমাদের বিএনপি কিছু কিছু নেতারা কনভিন্স করতে চেষ্টা করে বা বলে গলা ফাটিয়ে যে ভারত আমাদের বন্ধু, ভারতের সাথে আমাদের বন্ধু থাকতে হবে, এবং হয়তো বা তারা তারেক সাহেবকে হয়তো কনভিন্স করছে যে এখন যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের এই জায়গাটা কেউ না কেউ দখল করবে, সো ওয়াই নট বিএনপি। তো এই কারণে আমার মনে হয় আমরা যেগুলো দেখছি তাতে মনে হচ্ছে আপনি যেগুলো কথা বললেন ওই সেম প্রজেক্টে পা দিচ্ছে। তবে আমার কাছে কেন জানি মনে হয়, এটা আমি এই গত আন্দোলনের পর থেকে বলছি, এবং ডক্টর মাসুদ একই কথা বলছে, যে বিএনপি একটা মারাত্মক ভুল করছে, এবং বিএনপি যদি এইভাবে আগায়, বিএনপির রাজনীতিক মানে জোর করে যদি ভারত তাদেরকে ক্ষমতা রাখার চেষ্টা করে, পারবে না, যেটা হাসিনার জন্য পারে নাই। জনগণের সাপোর্ট তারা দিন দিন হারাচ্ছে। এই গতকালের যে আপনি যে হাদির যে জানাজাটা হলো, যেখানে প্রায় অ্যাকর্ডিং টু যদি আমি খবর নিচ্ছি 1.4 মিলিয়ন, দ্যাট ইজ প্রায় 14 লক্ষ লোকের মতো লোক ছিল, কম বেশি যেটি ধরেন না কেন। আমি শুধু একটা কথা বলবো এই কালকের এই জানাজার ব্যাপারে। এই জানাজাটা কিন্তু আসলে হাদিকে সবাই চিনে তা না, বা সবাই হাদির লোক তারা কি সবাই আপনার ওই ইনকলাব মঞ্চ করে তা নয়। কিন্তু হাদির জন্য কেন এই আউটপোরিংটা, তার একমাত্র কারণ হলো হাদি প্রুভ করছে অল্প সময়ের মধ্যে যে সে একজন দেশপ্রেমিক, নাম্বার 1। নাম্বার 2, সে প্রমাণ করছে সে শুধু একজন দেশপ্রেমিক না, সে একজন সৎ ব্যক্তি, যেটা জিয়া রহমান অলসো উইদিন এ শর্ট টাইম প্রুফ করছিলেন যে উনি একজন দেশপ্রেমিক এবং উনি একজন সৎ। যার কারণে জিয়া রহমানের জানাজা যেরকম লাখ লাখ লোক হয়েছে, হাদি জানাজা তো ওইভাবেই মানুষের ওই এটা আসছে। অন দ্য আদার হ্যান্ড, অনেক বড় বড় নেতা বাংলাদেশে আছে, তাদের আমি পেট্রিয়টিজমের ব্যাপারে ডাউট করব না, কিন্তু তারা অনেকে সৎ না। জনগণ দেখেন ঠিকই কিন্তু বুঝে ফেলে কে সত্যি কে মিথ্যা, কে মুখে প্যাট্রিয়টিজম বলে,
কে আসলে অন্তরে এটাকে ধারণ করে। বাংলাদেশের হিস্ট্রিতে যদি আপনি কাউকে প্যাট্রিয়টেড বলতে হয়, কাউকে সৎ বলতে হয়, সে হলো জিয়া রহমান। তারপরেই এখন এই হাদি এটা প্রমাণ করলো। বিং এত ইয়াং, একটা 32 মনে হয় তার বয়স ছিল। হি প্রুভ দ্যাট। এই কারণেই কিন্তু আউটপোরিংটা হচ্ছে। এটা কোনো এই কারণে না যে হাদি দেখতে খুব সুন্দর বা হাদি একটা বিরাট কিছু, তার জন্য না। তো জনগণ কিন্তু বারবারই দেখাচ্ছে আমাদেরকে যে আমরা জনগণ এমন এক লোককে, এমন এক লিডারকে পছন্দ করি যে অনেস্ট, সৎ এবং যে প্যাট্রিয়ট, এবং সে প্যাট্রিয়টিজমটা কাজের মধ্যে দিয়ে প্যাট্রিয়ট, গলাবাজি করে প্যাট্রিয়ট না। তো এইটা আমি মনে করি বাংলাদেশের যারা রাজনীতি করেন তারা যদি এইটুকু অনুভব করার মতো তাদের মেধা না থাকে, এটা আমাদের যারা রাজনীতি তার জন্য আমি বলবো খুবই দুঃখজনক। জনগণ কিন্তু বারবার এই জিনিসটা দেখাচ্ছে। জনগণ দেখে শেখ মুজিবের মতো লিডার, শেখ মুজিবের মতো লিডার, সেই রকম লিডার যখন মারা গেছে, ওর পার্টি তখন পাওয়ারে, ওর পার্টি আওয়ামী লীগ পাওয়ারে। তখন আওয়ামী লীগ ছাড়া তখন বাংলাদেশে কোনো দল ছিল না। সেই জায়গাটাতে দুইটা লোক আগিয়ে আসে নাই তার বডিটা নিয়ে একটা জানাজা পড়ার জন্য। জানাজায় ছিল 9 জন লোক, মুজিব ভাই, জি, 9 জন লোক ছিল। তাও শেখ টুঙ্গি মুজিবের পাড়া। জানাজায় 9 জন লোক ছিল, ওয়ারাজ কর্নেল জহুর যার সমস্ত কিছু বিপক্ষে ছিল, রাজনৈতিক দল তার বিপক্ষে, রাজনৈতিক গভর্নমেন্টের মেশিন তার বিপক্ষে, র্যাব, আর্মি টার্মি সব তার বিপক্ষে। তার সে একটা ডেড বডি, তখন তার মৃতলাশ চুয়াডাঙ্গায় গেলে পরে লক্ষ লক্ষ লোক হয়েছিল। সেটাই তার সেটাই মানে বলতে চাই। তার মানে আওয়ামী লীগ পাওয়ারে নাই বলে বা আওয়ামী লীগ বিপদে আছে বলে লোকে আসে না, তা না। No, দ্যাটস নট no, দ্যাট, ওই 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 যুক্তিটা ধোপে টিকে না, না না, আসেই আওয়ামী নাই। লীগ তো, মাসুদ, শেখ আওয়ামী লীগ তো মুজিব মারা পাওয়ারই গেছে, ছিল। সো হোয়াট, মিষ্টি টিষ্টি খাইছে আর কি। না না, সে মাসুদ, এটা এটা তো হিস্ট্রিটা কি? শেখ মুজিবকে মারার পরে তো আওয়ামী লীগই পাওয়ারে ছিল, অন্য কোনো দল তো পাওয়ারে ছিল না। দ্যাটস রাইট। এটা তো বলে কোনো লাভ নাই যে আওয়ামী লীগ ছিল না, ভয় কেউ বের হয় নাই। আওয়ামী আপনি লীগই পাওয়ারে সমস্ত ছিল। লীগকে বাদ দেন, গ্রামের লোকেরা তারা তো ওগুলো হ্যাঁ, খুব একটা বোঝে না। আমাদের অমুক মারা গেছে, চলো সবাই যাই, আসতে তো পারতো, রাইট। হ্যাঁ, কেউ আসে নাই। হ্যাঁ। জহুরকেও তো তো তার মেরে ফেলা হয়েছে, তো মেজর জহুরকেও তো মেরে ফেলাই হয়েছিল, তা তো গ্রামের লোককে তো থামানো যায় নাই। রাইট। বাট তো মুজিবের কারণটা ব্যাপারে কি? তো ডক্টর আসেই নাই। ডক্টর কারণটা মাস কি? ডক্টর কারণটা হলো মাসুদ, কারণটা জি হলো শেখ মুজিবের মতো এত বড় লিডার, সে জনগণের মধ্যে এটা প্রমাণ করতে পারে নাই সে সত্যিকারের প্যাট্রিয়ট এবং সত্যিকারের সৎ। সে যদি ট্রু। প্রমাণ করতো, সে যদি এটা প্রমাণ, তাইলে হ্যাঁ, সে অনেক বড় লিডার, নো ডাউট অ্যাবাউট ইট, এটা আমাদের স্বীকার করতেই হবে। হ্যাঁ, কিন্তু সে প্রমাণ করতে পারে নাই তার শাসন আমলে যে সে একজন সৎ ব্যক্তি এবং সে একজন সত্যিকারে জনগণের পক্ষে, সে সত্যিকারের দেশের পক্ষে, যার কারণে জনগণ তাকে বঞ্চিত করেছে, জনগণ তাকে অ্যাকসেপ্ট করেনি। তো এই 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 জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে জিনিসগুলো। তো এই জন্য মুজিব আমি ভাই, বলবো, জি মুজিব ভাই, মুজিব ভাই এবং মাসুদ ভাই, আপনাদের দুইজনকে আমি বলি, আপনারা খুব সুন্দর পয়েন্ট করেছেন যে মুজিবের জানাজায় লোকজন হয় নাই। যদিও মুজিব ভাই অ্যাবসলিউটলি আপনি রাইট যে ওই সময় আওয়ামী লীগই ক্ষমতায় ছিল। অন আদার হ্যান্ড আমি একটা কথা আপনাদেরকে, একটা উদাহরণ না টানলেই না, হুম হুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মারা হলো, মেরে ফেলা হলো এবং বলা হলো ঢাকায় কোনো জানাজা বা তা করা যাবে না, আর পোস্টমর্টম পর্যন্ত করা যাবে না। তাকে আওয়ামীরা শাসন আমলে হাসিনা এতটা নির্দয় হয়েছে, জামাত মানেই ওদেরকে ধইরা ফাঁসি দাও। এটা জানার পরেও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ডেড বডি যখন পিরোজপুরে গেছে, লক্ষ লক্ষ মানুষ ওখানে দাঁড়ায় গেছে ওনার জানাজায়। তাইলে মুজিব শেখ মারা হলো, তার ডেড বডি নিচে মাত্র 9 জন মানুষ দাঁড়াবে, এতে প্রমাণ করে মুজিব সাহেব প্রমাণ করতে পারেন নাই যে উনি একজন সৎ ব্যক্তি, প্রমাণ করতে পারেন নাই যে উনি জনদরদি, উনি প্রমাণ করতে পারেন নাই জনগণের ভাইব কি, জনগণ আসলে কোনটা চায়, জনগণের অনুভূতি কি ছিল তার প্রতি, এটা তারা প্রমাণ করতে পারে নাই। কি আমরা এই প্রসঙ্গটা একটু চেঞ্জ করি। জি মুজিব ভাই, আপনার কি মনে হয় না হাদির কয়েকটার কথা বলছেন, লোকজন বুঝেছে যে সৎ সে, এবং সে আরেকটা কথা আপনি বলছেন যে সে একজন দেশপ্রেমিক। আরো একটা কথা আর একটা কথা আমার আছে। মনে হয়, জি হাদিকে লোকজন পছন্দ করেছে অন্য আরেকটা কারণে। জি জি আর একটা কারণ আমি হাদি বলি। এই অল্প বয়সে রাজনীতির যেই ভণ্ডগুলো আছে, রাজনীতির যে হিপোক্রেসি বা ভণ্ডামি যাই বলেন, নেতাদের অদূরদর্শিতা, নেতা নেত্রীদের
চরিত্রহীনতা, নীতিহীনতা, হাদি এ প্রত্যেকটা সাবজেক্টকে বুঝে ফেলেছিল এবং বুঝে এটা নিয়ে সে কথা বলা শুরু করেছিল। এবং কেন যেন আমার মনে হয় এর জন্য হাদি একদিকে যেমন জনপ্রিয় হয়েছে, অন্যদিকে হাদির শত্রু সংখ্যা বাড়াইছে। আপনি এটা মনে করেন কিনা? ছাদে এই যে যেটা আপনি বললেন সেটা তো আছেই, এবং এটা সে সে কিন্তু আপনি যদি তার কথা শুনে খুব ক্লিয়ার, সে এত অল্প বয়সে এত সুন্দর করে জিনিসগুলো বোঝা এবং এক্সপ্রেস করা, হি হ্যাড দ্যাট আর্ট। এবং সে অবশ্যই ওই গোষ্ঠী যারা রাজনীতি করে, একটা নিজের ব্যক্তির স্বার্থে যারা রাজনীতি করে, তাদের তাদেরকে বেসিক্যালি মানুষের কাছে চোখে আঙ্গুল দিয়ে হাদি দেখাচ্ছিল যে হোয়াট ইট ইজ। এছাড়া আরেকটা জিনিস সে খুব পরিষ্কারভাবে প্রকাশ করেছিল, সেটা হলো যে সে ছিল অ্যান্টি ইন্ডিয়ান। আজকে ভারতে যে আধিপত্যবাদ, এটাকে সে সরাসরি চ্যালেঞ্জ করেছিল, যার কারণে সে অনেকে শত্রু হয়ে দাঁড়ায়। এবং এইটাই একটা, আমার মনে হয় এই যে হাদির মৃত্যুর ব্যাপারে যারা জড়িত, বিশেষ করে আওয়ামী বাকশালী এবং এই ভারতের যেই প্ল্যান যেভাবে এটা হচ্ছে, আমার মনে হয় এটা ব্যাকফায়ার করছে। তারা হয়তো ভারতও যে চিন্তা করে নাই, বা আওয়ামী লীগের লোকরা এটা চিন্তা করে নাই, যারা এটার এটা সংগঠিত করছে, যে এইভাবে জনগণ আবার ঐক্যবদ্ধ হয়ে যাবে হাদিকে কেন্দ্র করে। এখন কিন্তু বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হাদিকে কেন্দ্র করে। তো এই জিনিসটা আহ হিতে ওদের জন্য বিপরীত হচ্ছে। এবং মুজিব ওরা ভাই, ওদের যে মুজিব ভাই, একটা সেকেন্ড শেষ করে দিই, ওদের যে আস্তে আস্তে যে কিছু কিছু মিডিয়া লোকজন, কিছু কিছু লোকজন ওদের যে অ্যাকসেপ্টেন্স তৈরি করার চেষ্টা করতেছিল আমাদের সমাজে গত 1.5 বছরে, এটা এখন একটা বিরাটকে ধাক্কা খেলো। হ্যাঁ, এইটাতে। এবং এটার আউটবাস্ট আপনি দেখছেন। আমি আমি অবশ্যই এটা সাপোর্ট করি না যে প্রথম আলো বা কোনো সংবাদ মাধ্যমকে চালিয়ে দেওয়া, কিন্তু এটা হলো মানুষের আউটবাস্ট, এটা ইমোশনাল আউটবাস্ট। কারণ তারা ধরে নিছে যে এরা এরা এমন একটা শক্তির পক্ষে কাজ করে যারা দেশের বিরুদ্ধে, বা হাদিকে মৃত্যুর মাঝে এদের কিছুটা হলেও এদের একটা ভূমিকা ছিল। এই কারণেই তাদের আউটবাস্ট এইভাবে আসছে, যার কারণে ডেইলি স্টার এবং উদিচি এবং কি বলে প্রথম আলো, এগুলোর উপরে যে মানুষের যে হামলাটা হচ্ছে, এটা একটা ইমোশনাল আউটবাস্ট। হ্যাঁ, ওকে, এইটা হলো, আমি এইভাবে এটাকে দেখি। তবে একটা জিনিস আমি বলবো, দুঃখজনক হলো সত্য, আমাদের এই কারেন্ট যে সরকার, যেটাকে জনগণ তাদের রক্ত দিয়ে সরকার তৈরি করছে, এই সরকার কিছু কিছু লোক আসলে দে ফেলিং দ্য কান্ট্রি, দে ফেলিং দ্য পিপলের ডিজায়ারকে তারা ফেল করতেছে। তারা তাদের এখন কোনো এক্সকিউজ নাই। 1.5 বছরের উপরে হয়ে গেছে, তারা যদি বলে যে না, আমরা নতুন, আমরা কিছু জানি না। 1.5 বছরের মধ্যে আপনি যদি এনএসআই এর মধ্যে 3 জনকে রেখে দেন যারা রয়ের এজেন্ট, আপনি জানবেন না। হ্যাঁ, আপনার ডিজিএফআই এর মধ্যে এখন আপনার রয়ের এজেন্ট রয়ে গেছে, আমি বাসের এজেন্ট রয়ে গেছে, আপনার আপনার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আমি বাসের লোক ভরা। তা আপনি এখনো জানবেন না, তো জানবেনটা কবে? ওকে, মুজিব ভাই, এটা চমৎকার এটার জন্য প্রশ্ন, এটার জন্য হলো চমৎকার খুবই প্রশ্ন। দুঃখজনক। হাদির মৃত্যুর ব্যাপারে তাদেরও দায়িত্ব আছে। আমি মনে করি যে তাদেরও এখানে কিছু কিছু রেসপন্সিবিলিটি, সরকারের কিছু রেসপন্সিবিলিটি ছিল, তারা এটা ফেল করছে, এবং এটা খুব ওকে, দুঃখজনক। মুজিব ভাই, আমি আপনার কাছে ব্যাক করব। নীরা, আপনার কাছে আমরা যে সাবজেক্টটা নিয়ে কথা বলছিলাম, সাবজেক্টটা ছিল তারেক রহমান সাহেব আর্মির একটা গ্রুপ অফ অফিসার, অর্থাৎ যেই অফিসারদেরকে তারেক রহমান একটা ভার্চুয়াল মিটিং এর আয়োজন করেছে। আপনার দলের কার্যক্রম ইদানিং তো সবকিছু ভার্চুয়াল। আপনার দলের তো আর যে কার্যক্রম যেটা, এর তো স্বাভাবিকভাবে তাদেরকে ডানে বায়ে দেখা যায় না। এখন আমি যে কথাটা আপনার কাছ থেকে জানতে চাইবো, এই ভার্চুয়াল মিটিং এ তারেক রহমান এমন একজন জেনারেলকে উনি ওখানে টেনেছেন, যেই জেনারেল, দেখেন, এই লোক, তার নাম মোল্লা ফজলে আকবর। এই লোক, আই এম জি। সরি, মোল্লা ফজলে আকবর, এই লোক। এখন মোল্লা ফজলে আকবর নীরা ওই মানুষটা যে গুমের সাথে, হাসিনা যে গুম করছে, সুখরঞ্জন বালি সহ অন্যান্য লোকজন গুমের সাথে সরাসরি জড়িত। এই লোক তারেক রহমানরে যখন ঝুলাইয়া কোমর ভাঙ্গা পিটাইছে, ওই পিটানোদের তালিকায় এই লোকজনরাও তাদের একজন। ওই ষড়যন্ত্রে তারা হাসিনার সাথে ছিল, আরেক সিদ্দিকীর সাথে তারা ছিল, এই ওটাকে সাইদ ইস্কান্দারের সাথে তারা ছিল, এই লোকগুলো। আমি জানি এসব সাবজেক্টে আপনি আপনি উম, আহ, আহ, দল করলেও নিরপেক্ষভাবে আপনি যদি একটু চিন্তা করেন দেশের বর্তমান প্রেক্ষাপটে, তারেক রহমান এই ফজলে
আকবরের মতো লোকজনদেরকে যদি তার দলে এনে তাদের কাছে মাপ চেয়ে তাদেরকে বলে যে আসুন আমরা দেশ গড়ি, এটা কিসের সাইন? তাইলে এটা কি আওয়ামী পুনর্বাসন প্রকল্প আর বাংলাদেশকে ভারত বানানোর প্রকল্প, সাবজেক্টারে দুইটাকে যদি দুয়ে দুয়ে চার বলি আমার ভুল হবে কিনা? বিষয়টাকে আপনি কিভাবে দেখেন নীরা? জেকব ভাই, আপনি যেভাবে মানে কথাগুলো বললেন আর যেটা বর্তমানে দেখা যাচ্ছে, আমি আপনি যেটা অ্যাজুম করছেন আর যেটা মানে অ্যাজুম বললেও ভুল হবে, কারণ আপনি রিসার্চ ছাড়া কোনো কথা বলেন না। তা সেই জন্য বললাম যে এখানে আমার আর ভাষা নাই কিছু বলার, কারণ এই যে আজকে আপনি সে ৭১ থেকে শুরু করে যত রকমের প্রাণ দেওয়া এই দেশের মাটিতে হয়েছে, আমরা যদি ওই সকল রক্তের সাথে বেইমানি করে থাকি তাহলে আমাদের দ্বারা এরকম কিছু করা সম্ভব। এছাড়া আমি কোনো ওয়ে দেখছি না যে তারা এর চেয়ে ভালো কিছু জনগণকে উপহার দিতে পারবে। নীরা, একটা কথা একটু আপনি স্বাভাবিকভাবে ধরে নেন আপনি একজন নিরপেক্ষ মানুষ। আচ্ছা, এতক্ষণ ডক্টর মুজিব হাদির কথা বলছে, হাদির জনপ্রিয়তা কেন, হাদির জনপ্রিয়তা কেন? প্রথমে কথা বলছে মুজিব ভাই, বলছে হাদি ইমানদার ছিল, হাদি সৎ ছিল, হাদি শিক্ষিত ছিল, হাদি অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন ছিল, এবং হাদি কয়েক কারণে সে বাংলাদেশের রাজনৈতিক যে জগাখিচুড়ি অবস্থা, এই রাজনীতিটাকে সে বোঝার চেষ্টা করেছে এবং খুব সূক্ষ্মভাবে সে বুঝেছে। ভারতের ইনভলভমেন্ট নিয়ে সে কথা বলেছে, রাজনীতিবিদদের ভণ্ডামি এবং স্বার্থপরতা নিয়ে কথা বলেছে, ভারতের দালালে নিয়ে সে কথা বলেছে, এবং কালচারে আমাদের দেশের মানুষজনরা যে ভারতে শপিং করবে, তারপরে রাজনীতিবিদদের বাচ্চা কাচ্চারা ভারতে পড়তে যাবে, এবং বাচ্চা কাচ্চা রাজনীতিবিদদের বাচ্চা কাচ্চারা ওটাকে কি বলে মিছিলে আসবে না। মুজিব, মাসুদ ভাই আপনার যেতে হবে না। আমাকে একটা জিনিস কারেকশন, আমার টেলিভিশনে আমি যতদূর জানি, মানে আমি শিওর যে আপনি অলওয়েজ অ্যাকুরেট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেন, যদি অ্যাকুরেট না হয় ইনফরমেশন দেন না। আমিও তাই, মুজিব ভাইও তাই। আমরা এই একটা জিনিসই আমাদের প্রচন্ড ইয়ে যে আমরা কখনোই রং ইনঅ্যাকুরেট রং ইনফরমেশন দেব না। ফজলে আকবর এলাহি, ওকে, কনফিউশনটা হয়েছে দেয়ার আর 3 আকবরস। ওকে, একজন হচ্ছে মোল্লা ফজলে আকবর, ওকে, একটা হচ্ছে আকবর হোসেন, যে 5 জন ডিজিএফআই এর এগেইনস্টে গুম খুনের থেকে ওয়ারেন্ট বের হয়েছে, 5 জনের 2 জনের নামই আকবর। ওই 2 আকবরের এক আকবরও ফজলে আকবর এলাহি না। ওকে, ফজলে আকবর এলাহি হচ্ছে 47 কাকুল, মানে পাকিস্তানের লাস্ট ব্যাচ বাঙালিরা যারা ছিল ওই সময়কার অফিসার। সে বাংলাদেশে আসার পরে হি ওয়াজ অ্যান অফিসার। খালেদা জিয়ার যখন উনি বিরোধী নেত্রী ছিলেন তখন তার পার্সোনাল সিকিউরিটি অফিসার ছিলেন ফজলে আকবর এলাহি। ইনি মোল্লা ফজলে আকবর না। মোল্লা ফজলে আকবর জেনারেল, হি ইজ ফ্রম ফৌজদারহাট ক্যাডেট কলেজ। আর একজন ফজলে আকবর, another আকবর হোসেন, I think another আকবর is also from ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এই দুজনের একজনও ফজলে আকবর এলাহি না। ফজলে আকবর এলাহি যার কথা, মানে নামটা যদি ফজলে আকবর এলাহি হয় তাহলে হি ইজ নট দি ডিজিএফআই। উনি গুম খুনের সাথে ছিলেন না। মোল্লা ফজলে আকবর ছিল, which I say, বাট ফজলে আকবর এলাহি না। আমি যদি কোনো রকম কোনো দর্শকরা যদি কখনো কোনো ভুল বুঝে থাকেন, আমি পার্সোনালি, এটা আর কেউ না, আমি নিজে ক্ষমা প্রার্থী যে আমাকে আরো ক্লিয়ার করা উচিত ছিল তখন যে আমি কোন ফজলে আকবর এলাহির কথা বলছি। এখানে মিল্টন ভাই বা আর কারো কোন রকম কোনো দায় দায়িত্ব আমার। আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি যদি কোনো ভুল হয়ে থাকি। আচ্ছা, ওনার নাম, আমি কিন্তু সময় ভুল বলিনি, আমি ঠিকই বলছি, বাট আমি কারেকশন, আমার মনে হচ্ছিল যেন এতগুলো আকবর, 3টে আকবর, তো এটা নিয়ে একটা সমস্যা হয়ে যেতে পারে, যার জন্য আমি আবার তাড়াতাড়ি এসে কারেকশন করলাম যেন পরিষ্কার করে দেওয়া ভালো।
This Fazli Akbar Elahi was close to Khaleda Zia. This Fazli Akbar Elahi was security officer of Khaleda Zia while he was retired. He already retired. তখন সে খালেদা জিয়ার ওই যদি সে কথা বলে থাকে তাহলে পরে ইটস ওকে, বিকজ সে এই পরিবারের সাথে যুক্ত ছিল অনেকদিন আগের থেকে। কিন্তু মোল্লা ফজলে আকবর আকবর যদি কথা বলে থাকে তাহলে ইট ইজ নট ওকে। এটাই বলতে যাচ্ছি আর কি। ধন্যবাদ। আমি কোনোভাবেই আমি ভুলটা নিয়ে চলে যেতে চাচ্ছিলাম না, সরি। ওকে, আমি যার কথা বলছি মোল্লা ফজলে আকবর এলাহি, আপনি এমনি ওনার ফেসটা কি আপনার মনে আছে? হ্যাঁ, মোল্লা ফজলে আকবর যদি হয় হি ওয়াজ ডিজিডিজিএফআই, কোনো সন্দেহ নাই। ওনার প্রেজেন্স ইজ এটা একটা নেগেটিভ একটা ব্যাপার। ওনার উপস্থিতিই নেগেটিভ ব্যাপার। উনি কারোর সঙ্গে উপস্থিত মানে সেটাই নেগেটিভ, একদম জোর গলায় বলতেছি আমি। বাট ফজলে আকবর এলাহি ইজ এ ডিফারেন্ট পারসন। মোল্লা ফজলে আকবর ডিজিডিজিএফআই ছিল, রাইট মুজিব ভাই? আমারও জানার মতে তাই। কিন্তু মোল্লা ফজলে ছিল, মোল্লা ফজলে আকবর ছিল আর আকবর হোসেন, দুজনই ডিজিডিজিএফআই ছিল। আমি বলি মোল্লা ফজলে আকবর এলাহি ছিল না। রাইট, মোল্লা ফজলে এত বেশি মিল যে এই যে কনফিউশনটা এখান থেকে হয়ে যায়, যার জন্য আমি এই সেন্টার থেকে কখনো কোনো আমি রং ইনফরমেশন দেখি নাই জেকব মিল্টনের সেন্টার থেকে। আই হ্যাভ নট সিন এনি রং, সো আই ওয়ান্টেড টু ক্ল্যারিফাই যে মানুষ যেন ভুল না বুঝে। এইখানে একটু অ্যাড করি, মোল্লা ফজলে আকবর এলাহি আমি একটা ঘটনা জানি। ও যখন ডিজি ছিল, মনে হয় 2010-11 ওই সময়ের দিকে ছিল, তখনই কিন্তু ওর থাকা অবস্থাতেই কিন্তু প্রথম এই রয়ের অফিস হয় ডিজিএফ এর অফিসে। হি ওয়াজ দ্য ডাইরেক্টর এট দ্যাট টাইম। ওর সময়টা মোল্লা ফজলে আকবর এলাহি। এই যে এখন যে যার কথা বলছেন আপনি, সে কিন্তু অনেকদিন থেকে বিএনপিতে আছে এবং হি ইজ বেসিক্যালি লুকিং এট দ্য সিকিউরিটি। হি ইজ ওয়ান অফ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ কারেন্ট বিএনপি এবং সে বহুদিন থেকে ওকে। তাইলে এই জিনিসটা একটু ক্লিয়ার করেন, মোল্লা এন্ড উইদাউট মোল্লা। রাইট, একটু পিকচারটা দেখাই দেন। এখানে সাধারণত আমাদের সাধারণ সামাজিক নিয়মে মোল্লারা ভালো হয়, এখানে মোল্লাটা খারাপ। এখানে মোল্লাটা খারাপ, মোল্লা যে না সেই ভালো, মোল্লার কলঙ্ক। ওকে, আমি আপনাদের মাসুদ ভাই এবং মুজিব ভাই, মোল্লা নাম থাকলে পরে ইট ইজ নট গুড, সেটাই না, সেটাই লোক না। মাসুদ ভাই আমি একটু ক্লারিফাই করি, ওখানে পরিচালনায় ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। ফজলে এলাহি আকবর, নট মোল্লা ফজলে এলাহি আকবর। ফজলে এলাহি আকবর ওয়াজ অলরেডি ক্লোজ টু জিয়া ফ্যামিলি। হ্যাঁ, না, আমি যার কথা বলছি যে ওই মিটিংটায় আমি যার কথা বলছি ফজলে এলাহি আকবর, কিন্তু এর মধ্যে কিন্তু নাই, মোল্লা নাই। বললাম না, মোল্লা থাকলে পরে আপনাকে নেগেটিভ ধরতে হবে। না, সে মোল্লা না। আমি যার ছবিটা দেখাইছি সে মোল্লা না, এলাহি আকবর। তাহলে ঠিক আছে, তাহলে এই এলাহি আকবর ইজ বিএনপির লোক আগের থেকে, বহু আগের থেকে। হি ইজ নট দ্য সেম পারসন। উনি সৎ মানুষ আর কি, উনি সৎ লোক। হ্যাঁ হ্যাঁ। আপনি বলতে চাচ্ছেন এই জেনারেল ফজলে এলাহি আকবর তার সাথে রয়ের কোনো সম্পর্ক নাই, ডিজিএফআই তে ছিল না, এটা বলতে চাচ্ছেন? না না, সে আগে সেকেন্ড টার্ম যখন খালেদা জিয়া বিরোধী দলে, তখন অলরেডি হি ইজ রিটায়ার্ড অফিসার। হ্যাঁ, ওকে ওকে। আমি ক্লারিফাই করার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই, কারণ সাবজেক্টটা আমি একটু কনফিউজ ছিলাম। যে মনে আছে 2-3 জন আকবর আছে, এরা ছিল হাসিনার 5টা কুত্তা। 9 ডিভিশনের জিওসি ছিল এক কুত্তার বাচ্চা, যে সুরেন্দ্র কুমার সিনহারে প্রধান বিচারপতির কার্যালয় বাসায় গিয়ে থাপড়াইছে। এটা মোল্লা আকবর না, মোল্লা আকবর হলো মেইন কালপ্রিট। ওকে ওকে। তো আচ্ছা, আরেকটা কথা তাহলে মাসুদ ভাই, যেহেতু সুযোগটা আপনি এই পেয়েছি, আপনারা আমি জিজ্ঞাসা করি, এই রুমি সম্পর্কে আপনি যদি কিছু একটা বলেন, যে রুমির কাছে মাপ চাইছে। ফাতেমী রুমি, জি। ফাতেমী রুমিকে আমি যতদূর জানি হিজ মাই, মানে আমাদের ক্লাসমেট। আমার সে ডিজি এসএসএফ ছিল বেগম জিয়ার, যখন বেগম জিয়া হায়াত হোটেলে এসে উঠছিল, মুজিব ভাই আপনার যদি মনে থাকে, তখন ডিজি এবং ইশতিয়াক, জেনারেল ইশতিয়াক আসছিল তার এমএসপিএম হিসেবে, মানে মিলিটারি সেক্রেটারি অফ দ্য প্রাইম মিনিস্টার।
ওরা দুজনই আমার ক্লাসমেট, যার জন্য আমি ওদের রুমে বসে অনেক সারাদিন ধরে আড্ডা মারছিলাম। অ্যান্ড আমি দেশে গেলে ওদের সঙ্গে আমার দেখা হয় সবসময়, একসাথে আসে, একসাথে আমরা একসাথে খাই। তো এ হচ্ছে রুমি হচ্ছে son of Mr. Masood Rumi. Mr. Masood Rumi used to be an MP of BNP, কুষ্টিয়ার থেকে। মাসুদ রুমির ছেলে হচ্ছে ফাতেমি রুমি। দুইটা রুমি আছে আরো, মেহেদি রুমি, ফাতেমি রুমি। মেহেদি রুমি ইজ নাও ক্যান্ডিডেট, এখন ক্যান্ডিডেট এইবার। আর ফাতেমি রুমি সে ওই আর্মি থেকে ছেড়ে দেওয়ার পরে হি ইজ ডুইং নাথিং, এমনি ব্যবসা বাণিজ্য এগুলো করে আর কি। তো ফাতেমি রুমি হচ্ছে, সো ফার আই নো হি ইজ এ গুড পার্সন। আমার তাকে নিয়ে কখনো কোনো আজে বাজে কোনো খারাপ কথা শুনি নাই। অ্যান্ড হি ইজ সিম্পলি, তার ওই পলিটিক্যাল রিলেশন আছে, সে পলিটিক্স করে না, হি ডাজন্ট ডু পলিটিক্স। ওকে মাসুদ ভাই, আমরা সাবজেক্টটা এখানে শেষ করি তাইলে। ওখানের মিটিং এ যেই এলাহি আকবরকে নিয়ে কথা বলছি তার কোনো নেগেটিভিটি নাই। আমি মুজিব ভাই আমরা যেটা বললাম সেটা নেগেটিভিটি নাই। সো দর্শক শ্রোতা আপনারা শুনেছেন ডক্টর মাসুদ রহমান এবং ডক্টর মুজিব আমাকে যে ক্লারিফাই করেছেন, আমাদের ভিতরে একটা কনফিউশন ছিল। সো আমরা কনফিউশনটা দূর করতে পারায় আমি অত্যন্ত কৃতজ্ঞ ডক্টর মাসুদের কাছে। ওকে, আমি ব্যাক করি। ইটস মাই ফল্ট, আই এম সরি। আমার প্রথমেই ক্লিয়ার করা উচিত ছিল। এতগুলো একই রকম নাম হলে পরে তো মানুষের জন্য বোঝাটা খুব মুশকিল। মাসুদ ভাই, আপনি এটাকে কিভাবে দেখেন? এবং দুজনই বেশি ছিল। ওকে, না আমি একটু জানতে চাচ্ছি আপনি তারেক রহমানের এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখেন, যে উনি মুক্তিযুদ্ধ প্রকল্প, যেটা ছিল ইন্ডিয়ান হাই কমিশনের প্রকল্প, যেটা ছিল হাসিনার প্রকল্প, ইন্ডিয়ান হাই কমিশনে এই মুক্তিযুদ্ধ প্রকল্পে নিয়ে প্রণয় ভার্মা ছবি তুলছে প্রকল্প, সেম প্রকল্পের কাজ এখন তারেক রহমান করছে 151 সদস্য বিশিষ্ট মুক্তিযুদ্ধ প্রকল্প। আমি সাবজেক্টে এই জন্য ডাকি মাসুদ ভাই, বৈষম্য বিরোধী ছাত্রদলের ছাত্ররা যে আন্দোলন করেছিল মুক্তিযুদ্ধ প্রজন্মের লোকজনদেরকে চাকরি বেশি দিবে, সিনা প্রকল্প ছিল এইটা। তাহলে তারেক রহমান তো ওই প্রকল্পটাই হাতে নিচ্ছে, এটা কতটা দূরদর্শিতা ডক্টর মাসুদ? আমি এটা মানে আই এম কাইন্ড অফ কনফিউজড বিএনপির নেতৃস্থানীয় সবার ইয়েতেই, যে তারা আসলে কি প্যাট্রিয়ট নাকি ভারতের হাতে চলে গেল। আমি তার দলিল প্রমাণ পাইনি, এবার তাদের কথাই প্রমাণ করে। সালাউদ্দিন সাহেব দুঃখ পায় যে ভারতকে নিয়ে কথা বলাটা অমুকের ঠিক হয়নি, মানে হি ইজ মেকিং ইট রেডি। কিছু সাংবাদিক রেডি করছে হাদিকে মারার ক্ষেত্র, ওনার কথা আবার রেডি করছে পরবর্তী লোককে মারার ক্ষেত্র। হাদিকে মেরে ফেলার ক্ষেত্র রেডি করছিল কিন্তু কয়েকজন সাংবাদিক। কয়েকজন সাংবাদিকের ভিতরে আনিস আলমগীর আছে, আব্দুল নূর তুষার আছে, মাসুদ কামাল আছে, আজিজ আছে। এরা সবাই রেগুলারলি একসাথে বসতো আর একসাথে টকশো করতো এবং একে নিয়ে কথাবার্তা বলতো। দে মেড ইট, গ্রাউন্ডে রেডি করে ফেলছে তাকে মারার জন্য। এখন পরবর্তী যে নাম যেন কি ছেলেটার, আরেকজন ওই যে আব্দুল্লাহ, না না, যার কাছে ওয়াকার বলছিল যে কতগুলো সিট দেব, ওর নাম কি? হাসনাত আব্দুল্লাহ। হাসনাত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তার কথা বলতেছে, ওই যাকে রুমিন ফারহানা আজে বাজে কথা বলছে। জি জি, হাসনাত আব্দুল্লাহ। এখন তার কথা সে বলতেছে, মানে এই বিএনপির নেতাদের কথায় যদি একজন সাচ্চা দেশপ্রেমিক, অ্যাটলিস্ট আমাদের চোখে সে সাচ্চা দেশপ্রেমিক, আমরা এখন পর্যন্ত কোনো কিছু দেখি নাই তার দেশপ্রেমের ব্যাপারে কোনো ভাটা দেখি নাই। এবং তারা ওই অগ্রগামী সৈনিক যারা ওই দিন বুকে গুলি পেতে নেয়ার মতন করে সামনে এগিয়ে গিয়েছিল। হ্যাঁ, তো এদেরকে এখন ভারতীয় লোকদেরকে দিয়ে খুন করানো বা মারার জন্য যে গ্রাউন্ড রেডি করা, সালাউদ্দিন সাহেব ইজ ডুইং দ্যাট। এটা ওনার বলা ঠিক হয়নি, ভারতকে নিয়ে কথা বলা ওনার ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? কেন? ইউ শুড ডিফেন্ড হিম। তুমি ভারতের ডিফেন্ড করো কেন? তো এইগুলো করতেছে সে। তারপরে ধরেন ওই দলের আলমগীর সাহেব তো করেই যাচ্ছে। এখন তারেক রহমানও যদি ওই দিকে যায় তাহলে পরে দলের কি অবস্থা হবে আমি ঠিক বলতে পারছি না। মানে আমার যেটা মনে হতো সেটাই হতে পারে, যে আমার মনে হতো যে সবচেয়ে বড় দল হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আরো বড় দল নিরঙ্কুশ জয়লাভ করতে পারতো, কতগুলো স্টেপ নিল, একটাও নেয়নি।
প্রত্যেকটার বিরুদ্ধে। তাদের যখন যেটা করার কথা তখন সেটা বাদ দিয়ে সব উল্টাটা করে গেছে তারা, যার জন্য এখন তাদের জনপ্রিয়তা মাপা হয়নি, কিন্তু ব্র্যাকেট দিয়ে বলা যায় যে অনেক কম, আগের তুলনায় অনেক কম জনপ্রিয়তা। মাসুদ ভাই, আমরা কি সাবজেক্টটা এটা বলি, এই কথাটাকে আমি কন্টিনিউয়াসলি কথাটা বলে যাচ্ছি, আপনার কাছে লজিক্যাল মনে হয় কিনা? বিএনপি হতে পারত একটা ক্লান্ডেস্টাইন পলিটিক্যাল ফোর্স রাইট আফটার দ্য ফল অফ হাসিনা শেখ, কারণ জনগণের 15 বছরে বিএনপি রিয়েলাইজ করা উচিত ছিল যে এই জনগণ ভারতের ফেভারে প্রো ইন্ডিয়া কোন ন্যারেটিভ এই দেশের লোকজন খাবে না, এরা ধরবে না। ডক্টর মাসুদ, আপনি আমার প্রেজেন্সে একটা বড় দলের আপনি বলছেন এই প্রো ভারতীয় ন্যারেটিভ তৈরি আপনার দিক থেকে আসবে, এটা জনগণ কিন্তু খাবে না, এই ব্যাপারে আপনি কেয়ারফুল থাকবেন। আপনি নিজেও বলছেন, আপনি নিজেও আমার সাথে একমত। আচ্ছা, এই জানার পরে বিএনপির রাজনৈতিক নেতারা জনগণের ভাইবের উল্টো গিয়ে তারা একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করে তাদের দলকে পরিচালনা করতে চাচ্ছে। হোয়াট ইজ দিস? তারা এখন মুক্তিযুদ্ধ প্রজন্ম করে, যেই লোক 9 বছর ভারতে থেকে রয় ট্রেনিং নিয়ে তারপরে আসে। বাই দা ওয়ে মাসুদ ভাই, আপনি কি এটা জানেন সালাউদ্দিন আহমেদ ভারতে যাওয়ার 11 দিনের মাথায় তাকে বাংলাদেশে আসার জন্য তাকে রিলিজ করে দিয়েছে, বলছে তুমি বাংলাদেশে যাইতে পারো। আপনি কি জানেন সে ভারতীয় অথরিটিকে বলছে না, আমি এই মুহূর্তে বাংলাদেশে যাব না, আমি একটু ঘুরে ফিরে দেখব। না, ওই কোর্সে জয়েন করতে পরে আর কি, ইন্ডিয়ার যে কোর্সটা করায় ওই কোর্সে সে জয়েন করছে, যন্তর মন্তর ঘরে যে ঢুকায় দেয়, ওই যন্তর মন্তর ঘরে যেতে যাচ্ছিল সে আর কি। ওকে, এখন এই লোক বিএনপি, আমি একমত আপনার সাথে এই ব্যাপারে, যে আপনি ইন্ডিয়ান ন্যারেটিভ যদি এখানে দেন বা ইন্ডিয়ার পক্ষে অ্যাপিজিং কোনো কথাবার্তা বলেন, তোষামোদী কোনো কথাবার্তা বলেন, তাহলে পরে আপনার পপুলারিটির ধস নামবেই। এখন দেশের এটা নিশ্চিতভাবে নামবে। আপনি একটা ইউনিভার্সিটিতে বিএনপির একটা লোক জিততে পারে না। ক্যান ইউ ইমাজিন দ্যাট? ক্যান ইউ ইমাজিন দ্যাট? মানে তার অর্থ কি? ওরা তো ইউনিভার্সিটি, তার মানে কি? ইউনিভার্সিটি মানে হচ্ছে দেশের শিক্ষিত সমাজের পুরোধা যারা সামনের শিক্ষিত মানুষরা, কেউ তোমাদেরকে চায় না। এই শিক্ষিত মানুষরা গ্রামে ফেরত যায়। এই শিক্ষিত মানুষ কোনো চাষার ছেলে, এই শিক্ষিত মানুষ কোনো ডাক্তারের ছেলে, এই শিক্ষিত মানুষ কোনো দোকানদারের ছেলে যারা পড়তে আসছে ঢাকায়। এই শিক্ষিত মানুষরা ফেরত যায়, গিয়ে তোমাদের এগেন্স্টে কথা বলে। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? এই বোঝার বুদ্ধি নাই। আমি একদিন বলছিলাম আপনাদেরকে, বিএনপির উপরের লোকেরা তাদের চারপাশে যে ভিত নড়ে গেছে এটা বুঝতে পারতেছে না, তাদের এগেন্স্টে পাবলিক চলে যাচ্ছে এটা বুঝতে পারতেছে না। বলছিলাম, আমি একটা গল্প বলছিলাম, মনে আসতে মনে হয়, যে মেয়ের বাবারা ছাড়া দুনিয়ার সবাই জানে মেয়ে প্রেম করতেছে বাইরে, মেয়ের বাপ জানে না। দোকানদার জানে মেয়ে প্রেম করে, পাশের বাড়ির লোক জানে মেয়ে প্রেম করে, মেয়ের বাপ জানে না, ওটা জানতে পারে না। ওই রকম হচ্ছে বিএনপি নেতৃত্বের অবস্থা। দুনিয়ার লোক জানে যে তাদের পপুলারিটি ইজ গন, তারা জানে না। দে ডোন্ট নো, দে ডোন্ট বিলিভ ইট। ওই মেয়ের বাপের অবস্থা হয়েছে এখন আজকের বিএনপি নেতা, আজকের বিএনপি। ওকে, মুজিব ভাই, আপনাকে এই সাবজেক্টটা একটু যদি আমি জিজ্ঞাসা করি, এক কথায় যদি আমি জিজ্ঞাসা করি, বিএনপির বর্তমান রাজনৈতিক অ্যাক্টিভিটিস হলো, আওয়ামী লীগ যে অ্যাক্টিভিটিস গুলো করেছে অ্যান্টাই পপুলেশন, অ্যান্টাই সিটিজেন, এবং সবগুলো ইন ফেভার অফ ইন্ডিয়া, বিএনপির প্রজেক্টের পিছনে এইটা। তো তারা পপুলারিটি বাদ দিয়ে এটা লুজিং কজ, এই লুজিং কজটা নিয়ে রাজনীতি করতে কেন গেল মুজিব ভাই? আপনার কি মনে হইতেছে যে বিএনপি 15 বছর ক্ষমতায় থাকার জন্যই ভারতকে সাপোর্ট করছে, না কোনটা? আমার কাছে মনে হয়, আমি এটা আপনাকে আগেও বলছি, এবং এই যে 5ই আগস্টের আগস্টের যে বিপ্লবটা হলো, তখন থেকে আমি বারবার বলে যাচ্ছি যে বিএনপি যেটা করছে, মানে একটা গোল্ডেন অপরচুনিটি তারা হারিয়েছে, এবং যেটা দেশের জন্য করা ছিল, সেই যে সময় যে কাজ করা ছিল এটা করে নাই। না করার পিছনে আমি যেটা মনে করি যে গত 15 বছরে এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপি একটা ট্রান্সফরমেশনে চলে গেছে। প্রথম দিকে যদি আপনি চিন্তা করে দেখেন, মির্জা ফখরুল থেকে শুরু করে এরা প্রতিটাই ছিল কিন্তু 100% অ্যান্টি আওয়ামী লীগ। ওভার টাইম তাদের একটা উত্তরণ
বলবো না, আমি এটাকে উত্তর বলবো, আমি এটাকে নিম্ন দিকে চলে গেছে ইন দিস ওয়ে, যে তাদের মানসিকতায়, তাদের চেতনার মধ্যে এটা প্রবেশ করছে যে যদি কোনোদিন আমাদেরকে পাওয়ারে যেতে হয়, তাহলে আমাদের ইয়ে লাগবে, ভারতের কি বলে সাপোর্ট লাগবে। এবং এই ভারতের সাপোর্ট পাওয়ার জন্য কিন্তু তারা নানাভাবে ভারতের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, নানা জায়গাতে তারা লবি করার চেষ্টা করছে, যেটা ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে হাসিনার উপরে তাদের এত বড় দাস আর নাই, এবং তারা বিশ্বাস করে না যে বিএনপি, বিশেষ করে ম্যাডাম বেঁচে থাকা অবস্থাতে এইভাবে কিছু করতে পারবে বলে। যার কারণে ম্যাডামকে যে জেলের ভিতরে ঢুকানো হয়েছে, এটা একটা আপনার শুনতে খারাপ লাগতে পারে, বাট আপনি যদি খুব চিন্তা করে দেখেন, এটার পিছনেও কিন্তু এই এই একই ষড়যন্ত্র কাজ করছে। কারণ ভারত জানে, হাসিনা জানতো, আওয়ামী লীগ জানে, ম্যাডাম ইটসেলফ 1% ম্যাডাম এর মোর পাওয়ারফুল দেন হোল বিএনপি। এবং এই কারণে তারা ম্যাডামকে, বিএনপিরই কিছু কিছু লোকের কে ইউজ করে ম্যাডামকে আমি বলবো অনেকটা বোকা বানিয়ে জেলে ঢুকানো হচ্ছে। আমি কেন বলতেছি কথাগুলো, কারণ ম্যাডামের সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক কথা হতো, এটা অনেকেই জানেন না, বাট আমার সাথে কিছু ব্যক্তিগত সম্পর্ক ছিল। আপনি জানেন ম্যাডামের ভাই আমার এখানে আমার চিকিৎসা দিচ্ছিল, আমার এখানেই উনি মারা গেছে ক্যান্সারে। তো ম্যাডামের সাথে আমার অনেকদিনের একটা ভালো ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল, আমি কিছু কিছু জিনিস জানতাম, আমার সাথে কিছু কিছু ডিসকাশন হতো। তো আমার কাছে মনে হচ্ছে, আমি যদি ম্যাডামকে বুঝি, ম্যাডাম একজন 100% দেশপ্রেমিক। ম্যাডামের এটা না যে ম্যাডাম ইন্ডিয়ার শত্রু, কিন্তু ম্যাডাম ইন্ডিয়ার বন্ধুও না, ম্যাডাম ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল। যেটা আমার কাছে মনে হয় যে বিএনপি আস্তে আস্তে উত্তরণ এমন একটা জায়গায় আসছে, তারা ওই যে বলে যে সিঁদুরের মেঘ দেখলে যেমন ঘর পরে গরু সিঁদুরের মেঘ দেখলে ভয় পায়, তো বিএনপির অবস্থা এমন হচ্ছে যে যখন আন্দোলন তুঙ্গে, তখন তারা প্রথমে কি বলল, যে আমরা এই আন্দোলনের সাথে নাই। এতটাই ভীতু তারা, তাদের লোক মারা যাচ্ছে, তাদের লোক রাস্তায়, তাদের নেতা দাঁড়িয়ে বলতেছে যে আমরা এই আন্দোলনের সাথে। এর চেয়ে বড় ন্যাক্কারজনক আর কিছু হতে পারে না। তো এটা করছে কেন? ওই যে ওদের মাইন্ডসেট অলরেডি চেঞ্জ হয়ে গেছে, যে আমরা এমন কোনো কথা বলবো না যেটাতে ভারতের সামান্যতম, মানে ভারত বলতে ভারতের এই র এবং এদের যেই আপনার মেশিনারি আছে, সরকার আছে, তাদের সামান্যতম আমাদের উপরে ডাউট হোক যে আমরা তাদের প্রতি 100% লয়াল না। এই লয়ালটি তৈরি করার জন্য বিএনপির ঊর্ধ্বতন যতগুলো নেতা আছে, এই যে এখন পর্যন্ত গত 1.5 বছর ধরে যে একই কথা বলতেছে, আমরা ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের, এই যে জপমালা তারা করতেছে, এটার একটাই কারণ, সেটা হলো তারা ভারতকে, সরকারকে বুঝাতে চায় যে আওয়ামী লীগ নাই, কিন্তু আমরা হলাম আওয়ামী লীগের জায়গায় সবচেয়ে তোমাদের সবচেয়ে বড় ভরসা আমরা, আমরা 100% তোমাদের পক্ষে আছি। এইটাই তারা প্রমাণ করে যেন বারবার এই কথাগুলো আনে। তো এই জায়গাটাতে আমি মনে করি যে বিএনপি মারাত্মক ভুল করছে। রাজনীতি হলো দেশের জন্য, জনগণের জন্য। জনগণ যেখানে ভারতের আধিপত্যবাদকে রিজেক্ট করে দিচ্ছে, সেই জায়গাটাতে বিএনপি যদি আধিপত্যবাদকে রিপ্রেজেন্ট করতে চায়, ভারতের আধিপত্যকে করতে চায়, বিএনপি উইল বি থ্রোন ইন দ্য গার্বেজ। আপনি একটা জিনিস বুঝতে চেষ্টা করেন, একটা আন্দোলন, একটা বিপ্লবের পরে যে বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল, যেটার জন্য আমি ব্যক্তিগতভাবে নানাভাবে চেষ্টা করছি বিএনপিকে, নানা লিডারশিপকে বোঝাবার জন্য, যে একটা এই সরকারের, বিএনপিকে আসতে হবে, একটা বিপ্লবী সরকার তৈরি করে, সবাইকে নিয়ে একটা সরকার তৈরি করে কয়েক বছর দেশে চালিয়ে দেশটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে। সেই জায়গাটায় বিএনপি ফেল করছে, কারণ তাদের সেই ভারতের প্রতি অনুগত দেখাতে যে তারা অনেকগুলো জায়গাতে তারা এই সরকারের অনেকগুলো জিনিসে বাধা দিচ্ছে, এবং এগুলো জনগণের কাছে কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে। যার কারণে জনগণ হাদির মতো একজনকে মোর সাপোর্ট করে দেন বিএনপির একটা লিডারকে আজকে ইয়ে করে। আজকে যদি মির্জা ফখরুল হক বা এটা আপনি কি নাম বলেন, সালাউদ্দিন, যদি আজকে যে এক জায়গায় যা দাঁড়ায়, আমি চ্যালেঞ্জ করতে পারি, সালাউদ্দিনের খারাপ লাগতে পারে, মির্জা ফখরুলের খারাপ লাগতে পারে আমার কথা শুনে, কিন্তু আমি চ্যালেঞ্জ করতে পারি যে সে এক জায়গায় দাঁড়ালে 10টা লোক আনতে, বিরিয়ানি খাওয়ায় আনতে হবে। কিন্তু হাদির জন্য বিরিয়ানি খাওয়াতে হয় নাই। এই যে লাখ লাখ লোক যে জানাজা আসছে, ভালোবাসার থেকে আসছে। কারণ এই জিনিসটা যদি বিএনপি না বুঝতে পারে, বিএনপি লিডারশিপ না বুঝতে পারে, তা আমি মনে করি অলরেডি ইটস টু লেট, আরো লেট হবে। তো দুঃখটা হলো আমার এখানে, আমার ভয়টা যেখানে, সেটা হলো যে আমরা কোথায় যাচ্ছি। আমার মনে হয় আজকে এই জায়গাটা আমাদের একটু আলোকপাত করা উচিত, যে আমরা এখান থেকে কোথায় যাচ্ছি এবং কি আমাদের করা উচিত। আমি একটা কথা বলি আপনাকে, আমাকে যখন আজকে একটু সুযোগ দিচ্ছেন, আমি একটা কথা বলি, যে হাদি যা রিপ্রেজেন্ট করে, আমরা কিন্তু
ভারতের সরকার আর ভারতের জনগণকে আমাদের আলাদাভাবে দেখতে হবে। আমি মনে করি যে আমাদের দেশপ্রেমিক সবার দায়িত্ব হলো যে বাংলাদেশের উপরে যে আধিপত্যবাদ ভারত রাজত্ব করেছে এবং যত রকম অপকর্ম সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে ইনক্লুডিং হাদির কিলিংটা, এই জিনিসগুলো আমাদেরকে ইন্টারন্যাশনাল জায়গাতে নিয়ে আসতে হবে। এই সরকারকে এবং সরকার ছাড়া যারা দেশপ্রেমিক আছেন, যারা যেই পেশায় আছেন না কেন, তারা ভারত সরকারকে ভারতের জনগণের কাছে তুলে ধরতে হবে যে ভারতের সরকার কি কি সন্ত্রাসী কাণ্ড করতেছে। এই অজিত দোভাল এবং তার যে গুন্ডা বাহিনী আছে সকল এই কে ব্যান করতে হবে পৃথিবীর থেকে। এই কে এক্সপোজ করতে হবে, ভারতের সরকারের অপকর্মগুলো এক্সপোজ করতে হবে ভারতের লোকের কাছে এবং পৃথিবীর লোকের কাছে। তাহলে কিন্তু আমরা ভারতের সাথে পেরে উঠবো। আমরা যদি হুমকি ধমকি দিই সেভেন সিস্টার দখল করবো, এটা করবো এটা করবো, এগুলো কিন্তু আমাদের আমাদের ক্ষতি হবে ইন দিস সেন্স। তখন পৃথিবীর বুকে এস্টাবলিশ তোমরা ওদেরকে উস্কাইছো। আমাদের যেটা করা উচিত সেটা হলো যে পৃথিবীর কাছে ভারতের সন্ত্রাসী কর্মকাণ্ডকে এক্সপোজ করা এবং ভারতের জনগণের কাছে এক্সপোজ করা, যাতে করে ওদের সরকারের প্রতি ওদের জনগণের আস্থা নষ্ট হয়ে যায়। ওরা যদি বুঝতে পারে যে ওদের সরকার এবং অজিত দল এবং তার গুন্ডা বাহিনীর পৃথিবীর নানা জায়গায় ইনক্লুডিং আমেরিকা, কানাডা এবং অন্যান্য দেশে, ইনক্লুডিং তার পাশাপাশি সমগ্র দেশে তারা খুন খারাপিতে ব্যস্ত। তারা আসলে ভারতের পক্ষে কাজ করতেছে না, তারা ভারতকে ক্ষতি করতেছে। এই জিনিসটা ভারতের জনগণ যখন আপনি তুলে ধরতে পারবেন, এই জিনিসে ওদের কার্যক্রম যখন পৃথিবীর বুকে তুলে ধরতে পারবেন, আমার মনে হয় সেটা সবচেয়ে বড় বিজয় হবে আমাদের জন্য। এবং সেটা হলো এই যে আজকে হাদি যে কারণে স্যাক্রিফাইস হচ্ছে, শহীদ হচ্ছেন, সেটা যদি আমরা যদি সত্যিকার অর্থে এটা তাকে তার আত্মার মূল্য দিতে চাই, আমার মনে হয় সেটি আমাদের করা দরকার। ওই হুমকি তুমকে না দিয়ে যে জিনিসটা করলে ভারতের সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবেন ভারতের জনগণের কাছে এবং পৃথিবীর বুকে, সেই জিনিসটা আমাদের এটা করলে আমি মনে করি যে হাদির এই মৃত্যুটা, এই শহীদটা সার্থক হবে এবং ওই জায়গাটায় আমার মনে হয় আমাদের যেতে হবে। ওকে নীরা, আপনাকে একটা অন্য প্রসঙ্গে আমি একটু আলোচনা করতে চাই। সেই আলোচনাটা হলো হাদির জানাজায় 14 লক্ষ লোক হয়েছে। আপনি কি জানেন যে গত জানাজার পরের থেকে এখন পর্যন্ত বিএনপির 300 ক্যান্ডিডেটকে বলা হয়েছে, ক্যান্ডিডেট 50,000 মিনিমাম 50,000 লোককে এয়ারপোর্টে পাঠাতে হবে তারেক রহমান আসলে। অর্থাৎ তারা এখন কম্প্যারিজন করছে তারেক রহমানকে আনতে জন্য 14 লক্ষ লোক এয়ারপোর্টে যায়। আপনি এই মানসিকতাটাকে কিভাবে দেখেন যে তারেক রহমানের জন্য 14 লক্ষ লোক আনতে গেলে প্রত্যেকটা মনোনীত ক্যান্ডিডেট ওইখানে এই লোকগুলা নিতে হবে? বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়? জেকব ভাই, গত 1 সপ্তাহ 10 দিন ধরে একটা জিনিস আপনি হয়তো বা দেখেছেন এবং আপনার নলেজে আসে না, এটা আমি বিলিভ করি না। অবশ্যই আপনার নলেজে আসছে, এটা আমি মনে করি। বলতে চাচ্ছি যে আজকে হাদির যে এই ঘটনা, হাদিকে যে হত্যা করা হলো এবং এ নিয়ে কোনো একটা বিবৃতি বিএনপি থেকে আসছে না। আজকে যদি তাদের একটা বিবৃতি আসতো, তাহলে তারা যে দেশপ্রেমিক, তারা যে বাংলাদেশকে ভালোবাসে, এর চেয়ে আর বড় প্রমাণ কিছু ছিল না। কারণ শুরু থেকে আজকে যে টপ লেভেলের কথা বলবেন, শুরু থেকে তারা প্রমাণ করে দিয়েছে যে এরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছে এবং তাতেই তারা ব্যস্ত ছিল। আজকে 24-এর এই আন্দোলনের পর একটা বারের জন্য বিচার নামক শব্দটি কেউ উচ্চারণ করেনি। তাদের মাথায় একটাই জিনিস চলছে, কখন পাওয়ারে যাব, কখন পাওয়ারে যাব, কি করে পাওয়ারে যাব। শুধু এই গীতটাই তাদের ভিতরে কাজ করছে। এর বাইরে আজকে বাংলাদেশ নিয়ে যে চিন্তা, আজকে যে এই ইনকলাব মঞ্চের কথা এবং সেই একজন ইনকলাব মঞ্চের নেতা যে বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের জনগণকে ভালোবাসে, সেটা নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছেন। আজকে যদি একটা বিবৃতি যেত, আমরা তো দেখেছি সবাই, সে পাঞ্জাবি পরতেও ভুল করেনি, কালো পোশাক পরতেও ভুল করেনি, ওটা পরে লাইনের প্রথম সারিতে গিয়ে দাঁড়িয়েছে, সেখানে কোনো ভুল হয়নি। ভুলটা হয়েছে মুখে কিছু বলা যাবে না, কাগজ কলমে কিছু লেখা যাবে না, এই ভুলটা তারা করেছেন। আজকে যদি এই কাজটা করতেন, পুরা ঢাকা শহর
পার্কিং লট হয়ে যেত। আপনি জানেন না যে আমাদের কত আশা আকাঙ্ক্ষা যে আমাদের তারেক রহমান বাংলাদেশে আসবে। সেই জিনিসটাকে আমার মনে হয় যে তারা ধূলিসাৎ করে দিয়েছেন। ওখানে 1 লক্ষ লোকও পাবেন কিনা এটা আমি বলে দিচ্ছি, সন্দেহ আছে। এখন না নীরা, আমার কেন যেন মনে হয় তারা 1 লক্ষেরও বেশি পাবে। এখন আপনি যদি চিন্তা করে দেখেন, সব ক্যান্ডিডেটকে যদি বলে যে তোমরা 300 ক্যান্ডিডেটকে আমি মনোনয়ন দিয়েছি, এক একজন ক্যান্ডিডেট 50,000 করে নিয়ে আসবা, যদি এক একজনে দেখো 50,000। ভাই, বিরানির দিন শেষ। বিরানি আর পানির বোতল পেপসির ওই দিন শেষ। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, আজকে হাদির কথা চিন্তা করে দেখেন। হাদি কি চোর ছিল? হাদি কি ডাকাত ছিল? হাদি কি কোনো দলের ছিল? কেন হাদিকে হত্যা করা হলো? হাদি কে ছিল? আপনি চিন্তা করে দেখেন এবং আপনি খুঁজে দেখেন। আজকে সেই আপনি 71 থেকে শুরু করে 24 পর্যন্ত দেখেন যে আওয়ামী লীগের কোন একটা ট্যালেন্টকে হত্যা করা হয়েছে কিনা, এমন কোন নজির বাংলাদেশের মাটিতে আছে কিনা যে আওয়ামী লীগের এরকম একটা ট্যালেন্টকে হত্যা করা হয়েছে। তা আজকে হাদিকে হত্যা করা হয়েছে। হাদি বাংলাদেশকে ভালোবাসে, সে একজন বাংলাদেশের প্রকৃত নাগরিক, সে একজন শত্রু ডিটেক্ট করার ডিটেক্টর। এই জন্য হাদিকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগে দেখবেন না এত চোর ছাচর গুন্ডা বদমাস, একজনও ট্যালেন্ট খুঁজে পাবেন না যাকে হত্যা করা হয়েছে, যাকে জেলে অনৈতিকভাবে অবৈধভাবে ভেতরে রাখা হয়েছে। তাইলে এই দেশের জনগণ, এরা তো আমাদের দেশেরই জনগণ, এরা তো আমাদেরই ভাই ব্রাদার। তাহলে এই যে বৈষম্যটা চলে আসছে কিসের জন্য? আমাদের দেশে রাজার ছেলে রাজা হবে, একজন কৃষকের ছেলে ট্যালেন্ট হয়ে তাকে জীবন দিতে হবে। আমরা এই রাজনীতি আর চাচ্ছি না। আমরা দেশ কেন নীরা, চাচ্ছি, আমার দেশ আগে, দেন আমার সবকিছু। এরা আপনি এটাকে কিভাবে দেখেন? আপনি বলছেন আওয়ামী লীগ বা বিএনপির কোন ট্যালেন্ট কেউ মারা যায় না। এখন আপনি আপনার দলের, আমি বিএনপির কথা বলি নাই, আমি না আমি আওয়ামী লীগের কথা আওয়ামী বলি। লীগের, হ্যাঁ হ্যাঁ আমি বললাম, আমি বুঝেছি, এবার আমি কারেকশন করলাম, আওয়ামী লীগের কোনো ট্যালেন্ট মারা যায় না। এখন আপনাদের ট্যালেন্ট আছে তো, মানে আপনাদের বলতে আমি বিএনপির ট্যালেন্টদের কথা বলছি। আমি আপনাকে ঠান্ডা মাথায় বলি, আপনাদের আমাদের আন্তর্জাতিক ইলিয়াস আলী ভাইকে জীবন দিতে হয়েছে, আমি বলি আপনাকে, হাজতে থাকতে হয়েছে বিনা নীরা প্লিজ, নীরা আমাকে একটু বলতে দেন, আমি আপনাদের ট্যালেন্ট বলে দেই, ট্যালেন্ট কারা। সানি হয়েছে আপনাদের প্রথম ট্যালেন্ট, যে তারেক রহমানকে বাঁচায়া রাখে, মুখে ডাইল তুইলা খাওয়ায়, মুখে ভাত তুইলা খাওয়ায়। এবং আর দ্বিতীয় ট্যালেন্ট হয়েছে হুমায়ুন কবির, যিনি বলেছেন যে অক্সফোর্ডে এমনই একটা বিষয় নিয়ে উনি লেখাপড়া করেছেন যেই বছরে ওই সাবজেক্টে কোনো ক্লাসই হয় নাই। তখন শেষ তাদের এডিশন হলো মাহাদি আমিন নামের এক টোকাই, সে বলছে থেকে ডক্টরেট করছে, আমি চেক করে দেখছি এই নামে কেউ পিএইচডি করে নাই। এবার হুমায়ুন কবির, আপনার কংগ্রেসম্যানের স্বাক্ষর লাগবে, আমি জোর করে দেব। তো এটা কি আপনি বলবেন না এরা অ্যাসেট তারেক রহমানের? হাদিকে লাগবে কেন? কংগ্রেসম্যানের স্বাক্ষর করার জন্য হুমায়ুন কবির আছে। ব্রাহ্মণবাড়িয়ার জমি দখলের জন্য আর নমিনেশন মনোনয়ন বাণিজ্যের জন্য সানি আছে। আর জেকব মিল্টনকে মাটির নিচে ফালানোর জন্য ফেসবুকে 23টা ভিডিও বানানোর জন্য মাহাদি আমিন আছে। তো তাদের ট্যালেন্টের অভাব কই? এখন আমি এই সাবজেক্টের আলোচনায় না যাই, আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি। আমি আপনাকে প্রশ্নটা করছিলাম, জানা যায় 14 লক্ষ লোকের সাথে কম্পিট করার জন্য এখন বিএনপির মির্জা ফাক, সালাউদ্দিন এবং আমির খসরুরা কম্পিট করছে, যারা নমিনেশন পাইছে ওইখানে 14 লক্ষ 15 লক্ষ লোক তারা এয়ারপোর্টে চায়। এই কুত্তার দৌড়, এই মানসিকতা নিয়ে তারা জনগণের ভাইব ধরে রাজনীতি করবে আর ক্ষমতায় যাবে। নীরা, আমি এই সাবজেক্টটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। এবার আর একটা কথা আপনারা আমি বলি, আপনি কি শুনেছেন
যে হাদিকে যে গুলি করেছে ফয়সাল করিম মাসুদ, সে এবং তার বন্ধু বান্ধবদের ব্যাংক অ্যাকাউন্টে টোটাল এক 127 crore অর্থাৎ 127 কোটি টাকা ট্রানজাকশন হয়েছে। এবং আরেকটা কথা, 127 কোটি টাকার ট্রানজাকশনে যারা জমা আসছে গেছে, ডিটেকটিভরা এখন বিএনপির কয়েকজন নেতার উপরে চিরুনি অভিযান চালাচ্ছে ঢাকায়। 2, 3, আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, 4জন আর 5জন সাংবাদিক হাদির মৃত্যু তাকে যেন কেউ মাইরা ফালায়, এটার একটা অ্যাটমসফিয়ার তৈরি করছে। আর এখন বিএনপির সালাউদ্দিন, আমির খসরু তারা বলতে চাচ্ছে হাদির মারাটা জাস্টিফাইড। আমি শেষ কথাটার উপরে আপনার মতামত চাচ্ছি যে তারা এখন জাস্টিফাই করতেছে, ও হাদির এইটা বলা ঠিক হয় না, হাদির ওইটা বলা ঠিক হয় না, অর্থাৎ এটা বলছে কেন, এই জন্য তাকে মরতে হবে। তো গোরখদ আব্বাস, মির্জা ফাক এবং সালাউদ্দিন এবং আমির খসরুরা এখন এটা বলে যাচ্ছে। এটার উপরে কি আপনি কোনো মন্তব্য করবেন? জেকব ভাই, হাদি এরা বিপ্লবী, এরা মরে না, এরা ইতিহাস হয়ে থাকে। এই ইতিহাস আপনার ভবিষ্যতে কথা বলবে, ভবিষ্যৎ প্রমাণ করে দিবে। এই হাদির মতো ডিটেক্টর যারা, এরা প্রমাণ করে দিবে, এরা জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছে এবং এরা আরো প্রমাণ করে দিবে। ভবিষ্যৎ খুব বেশি দূরে না, ওটা আমরা দেখতে পাবো। ওকে নীরা, ডক্টর মুজিব আপনার কাছে আসবো। আমি আজকের আলোচনাটাকে আপনি যদি কনক্লুড করেন, আমরা শেষ মাথায় আজকের পুরো আলোচনাটাকে আপনি যদি কনক্লুড করেন। প্রথমে আমি কনক্লুড করতে চাই যে হাদির এই ঘটনাটা নিয়ে আমাদের দেশে যারা সত্যিকার অর্থে রাজনীতি করে, দেশপ্রেমিক যারা, তাদের এটা থেকে কিছু শিক্ষার, অনেক কিছু শিক্ষার আছে। যে জনগণ, আপনি তো জনগণের ভালোবাসাটা দেখতে হবে। আপনি জোর করে ডাকাতি করে, আপনার নানা রকম কারচুপি করে, কেন্দ্র দখল করে হয়তো ইলেকশনে জিততে পারবেন, কিন্তু মানুষের থুতু ছাড়া কিছু পাবেন না। আর এগুলো কিছু না করেও লাখ লাখ লোকের দোয়া পাবেন এবং জানা যায় 1.4 মিলিয়ন লোকের প্রেজেন্স পাবেন সারা পৃথিবীতে। শুধু একটা জানা যায়, অন্যান্য জায়গায় তো হাজারো জানা যায় হচ্ছে, এগুলো আমি হিসেবই ধরলাম না। আপনি যদি এগুলো হিসাব করেন তাহলে কয় মিলিয়ন লোক জানাজা পড়ছে তার জন্য আমার এটা হিসাব নাই। তারপরে আমি বলবো যে আপনি যে একটু আগে যে কথাটা নীরাকে জিজ্ঞেস করলেন অ্যাবাউট বিএনপি এরা যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে, আমার কাছে কেন জানি মনে হয় যে আজকে যারা বিএনপি চালাচ্ছে, যারা নেতৃবৃন্দ, আমি দেখেন বিএনপির সাথে এটার জন্ম থেকে ইনভলভ আমি, আমার কাছে মনে হয় যে দে লস দেয়ার কি বলবো রাজনৈতিক যে অ্যাকুমেন্ট থাকে, যে বুদ্ধি বিবেচনা থাকার কথা, দে লস। তারা জনগণের পালস বুঝে না, তারা জনগণের চেতনা বুঝে না, এবং তারা জনগণের চেতনাকে রিপ্রেজেন্ট করতে পারে না। আপনি ভেবে দেখেন, হাদির মতো একটা ছেলে দেশের এই আশা আকাঙ্ক্ষা চেতনাকে রিপ্রেজেন্ট করতে পারছে অতি অল্প দিনের মধ্যে। আর যারা ভেটারান পলিটিশিয়ান, এই মির্জা ফখরুলের মতো লোক, সে দাঁড়িয়ে বলতেছে প্রেসে হাদিকে বা কোন ইয়ে করে, মানে তার সো স্যাড। একটা বড় একটা পার্টির সেক্রেটারি জেনারেল, তার ধারণাই নাই যে তার স্ট্যান্ডিং কমিটির মেম্বার মির্জা আব্বাসের কনস্টিটিউশনতে কে তার এগেইনস্টে ফাইট করতেছে এবং তার স্ট্যাটাসটা কি, তার জনসমর্থন কি, তার নাম কি, তার দলের নাম কি। সে ওই ঢাকা শহরে বসে বিএনপি অফিস যেই কনস্টিটিউশন আন্ডারে, সেইখান থেকে যারা রাজনীতিতে যারা পার্টিসিপেট করতেছে ইলেকশনে, তাদের সম্বন্ধে ধারণা নাই। এই হলো আমাদের বিএনপির সেক্রেটারি জেনারেল। এর চেয়ে বড় দুঃখজনক কি হতে পারে? মির্জা ফখরুল হক হয়তো একজন ভালো মানুষ হতে পারে, বাট হি ইজ এ ফেলিউর, হি ইজ এ ফেলিউর টু বিএনপি। এবং বিএনপি যদি এই ধরনের লোক কিনে আগাতে চায়, জনগণ তো দেখাই দিল যে দে রিজেক্টেড দ্যাট। হাদিকে দিয়ে কিন্তু জনগণ একটা উত্তর দিল যে তারা বিএনপি পলিটিক্সকে রিজেক্ট করতেছে। বিএনপি যদি এখনো তাদের কোর্সকে রাইট জায়গায় না আনতে পারে, তারেক রহমান যদি এখনো বুঝতে না পারে যে জনগণের চেতনাটা কি,
তারেক রহমান যদি এখনো সালাউদ্দিন, মির্জা ফখরুল, আব্বাসের মতো লোক নিয়ে আগাতে চেষ্টা করে বা আমির খুসরোর লোক নিয়ে আগাতে চেষ্টা করে, যাদেরকে জনগণ অলরেডি রিজেক্ট করছে, তাহলে তারেক রহমানকে ওদের সাথে সাথে রিজেক্ট করে দিবে। তারেক রহমান জিয়া রহমানের ছেলে হোক আর ম্যাডাম খালেদা জিয়ার ছেলে হোক, মানুষ ম্যাডামকে এবং জিয়া রহমানকে কোনোদিন অশ্রদ্ধা করবে না, তাদের কোনোদিন ভুলবে না। কিন্তু যারা জনগণের সাথে বিট্রে করবে, যারা জনগণের চেতনার সাথে, স্বাধীনতার সাথে এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চেতনার সাথে যারা একমত থাকবে না, বাংলাদেশে তাদের রাজনীতি শূন্যের কোঠায় চলে যাবে। জাস্ট ইজ ম্যাটার অফ টাইম। আপনি যতই আর্মিকে আপনার পকেটে রাখার চেষ্টা করুন, যতই আপনার অ্যাডমিনিস্ট্রেশন পকেটে রাখার চেষ্টা করুন, যতই আপনার ভারতীয় হাই কমিশনকে আপনার পকেটে রাখার চেষ্টা করুন, ভোট জনগণ দিবে। আপনি গদিতে থাকতে পারবেন কিনা সেটা জনগণ ডিসিশন দিবে। এটা হাসিনা হারে হারে বুঝতে পারছে। আপনারা যদি এটা না বুঝতে পারেন, এটা আপনাদের, আমি বলবো যে আপনারা বোকার স্বর্গে বাস করেন। আপনারা রাজনীতি বুঝে না, রাজনীতি আপনারা করেন না, আপনারা করতেছেন 2 পয়সা কামাবার জন্য, জনগণের বোকা বানাবার জন্য। জনগণ কিন্তু এটা রিজেক্ট করে দিচ্ছে, এটা আপনি বুঝতে হবে। তো আজকের ইয়েতে আমি এইটুকু মেসেজ দিতে চাই বিএনপি লিডারদেরকে, যে আপনারা এখনো জনগণের চেতনা থেকে অনেক দূরে, আপনাদের এখনো সময় আছে কোর্স কারেকশন করার। জানি না জনগণ এটা অ্যাকসেপ্ট করবে কি না, বাট দুঃখজনক হলো বাংলাদেশে যে পলিটিক্যাল ভ্যাকিউমটা তৈরি হচ্ছে, এই ভ্যাকিউমের নেতৃত্ব দেওয়ার মতো সাংগঠনিকভাবে কোনো দল এভাবে এগিয়ে আসতেছে না। যদি এগিয়ে আসতে পারে, ওই জায়গাটা ভ্যাকিউমটাকে যদি তারা নিতে পারে, এটা হলো 1 নম্বর, এটা করতে হবে। 2 নম্বর হলো, আমি যেটা আবারও বলবো, আপনার এই প্রোগ্রামের থ্রুতে স্ট্রেস করব, আমরা ভারত সরকার আর ভারত জনগণকে আলাদা করতে হবে এবং ভারতের জনগণের কাছে আমার যেতে হবে। ভারতের যে এই অজিত দোহাল সন্ত্রাসের লিডার এবং ভারতের সরকার মোদি একটা হিন্দুত্ববাদী যে সরকার আছে, এরা যে ভারতের যে ক্ষতি করতেছে এবং ভারতের পার্শ্ববর্তী দেশগুলো যে ক্ষতি করতেছে এবং ভারতের ইমেজ সারা পৃথিবী যেভাবে ক্ষতি করতেছে, সেই জিনিসটাকে তুলে ধরতে হবে আমাদেরকে। আমরা আমাদের সচেতন নাগরিক, আমার মনে হয় এটাই হলো মেইন ফাইটটা আমাদের। আমরা ভারতের অপকর্মগুলো পৃথিবীর বুকে তুলে ধরি, নানা ইউনাইটেড নেশন থেকে শুরু করে নানা জায়গায়। আমি আপনার প্রোগ্রাম বলেছিলাম যে বিডিআর হত্যাকাণ্ড, এটাকে আমাদের করা ইউনাইটেড নেশনসে পাঠানো উচিত এবং অন্যান্য সমস্ত সংস্থাতে পাঠানো উচিত, সমস্ত দেশের এমবিসিগুলোতে পাঠানো উচিত। এটা যদি আপনি যদি এটার যদি পুরো ডকুমেন্টটা আপনি ব্যবস্থা করে দিতে পারেন, আই এম উইলিং টু ডু দ্যাট। আমার মনে হয় আমার মতো আরো অনেকেই আছে যারা এগুলো করতে উদ্গ্রীব হয়ে বসে আছে। আমি মনে করি এগুলো করলেই ভারত যেইভাবে আমাদের এখানে যে সন্ত্রাসী কাণ্ড করতেছে, এগুলো সব বন্ধ হয়ে যাবে এবং ভারত নাকে খত দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কোনো কাজ আর করবে না। যদি আমরা ওই জায়গায় ভারতের সরকারকে যদি আমরা নিয়ে যেতে পারি, এইটা আমাদের করতে হবে। ভারত যত বড় শক্তি হোক, জনগণ শক্তির চেয়ে বেশি, বাংলাদেশের জনগণ শক্তির চেয়ে বড় শক্তি ভারত না। সেইটা, এই জায়গাটা আমি আজকে কন্ট্রোল করতে চাই, জনগণের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই এবং আপনার থ্রুতে আমি যে বিডিআর এর যে হত্যাযজ্ঞ হচ্ছে, এটা একটা পুরো ডকুমেন্ট যদি আমাদের হাতে আসে এবং আজকে হাদির যে মৃত্যুটা হচ্ছে, এটা যদি ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করে যদি ভারতের কোন রকম সম্পৃক্ত পাওয়া যায়, রয়ের কোন রকম সম্পৃক্ত পাওয়া যায় এবং আওয়ামী বাকশিলি যারা ওর ভারতে আজকে আছে তাদের সম্পৃক্ত পাওয়া যায়, তাহলে আমি মনে করি ইন্টারন্যাশনালি বাংলাদেশের সরকারের উচিত হবে ভারতের কাছে স্ট্রেইট ডিম্যান্ড করা যে যে ছেলে এটাতে ইনভলভ, শুধু তা না, তাকে যারা টাকা দিয়ে নানাভাবে সাহায্য করছে, যারা ভারতে পালিয়ে আছে, যেখানে যে জিনিসগুলো ডিসিশন হচ্ছে, যারা এটার পিছনে ছিল, প্রত্যেককেই যাতে এই বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করা হয়। আপনার বাংলাদেশের যে কি বলে আইন প্রয়োগকারী সংস্থা, তাদের কাছে যাতে ইমিডিয়েটলি হস্তান্তর করে। যদি না করে, বাংলাদেশ সরকারের জনগণের উচিত হবে এই জিনিসগুলোর, এই মুখোশগুলো উন্মোচন করা পৃথিবীর বুকে এবং ভারতের লোকের কাছে এটা উন্মোচন করা যে ভারতের সরকার এবং অজিত দোহাল, হেড অফ দ্য গুন্ডা বাহিনী অফ তারা এবং মোদি ভারতের কি ক্ষতি করতেছে এবং পৃথিবীতে যে অশান্তি তারা আজকে বজায় করছে, এটা আমাদের এক্সপোজ করতে হবে। আমার মনে হয় সেটাই হলো আমাদের আজকে ভারতের সাথে যুদ্ধ করতে, এইটা হলো আসল যুদ্ধ। এই জায়গাটা আমাদের যুদ্ধ করতে হবে। আমাদের আজকের জীবনে, আজকের যেখানে ইন্টারন্যাশনাল মিডিয়া এত স্ট্রং, যেভাবে ইন্টারনেটের যুগে, এই যুদ্ধটা আমরা জিততে পারি ইজিলি।
যেহেতু আমরা সত্যের দিকে আছি, যেহেতু আমাদের কাছে প্রমাণ আছে ভারতের সমস্ত অপকর্মগুলো গত এতগুলি বছর স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় থেকে নিয়ে যত অপকর্ম করছে ভারত বাংলাদেশে, সেগুলো আজকে সময় আসছে এক্সপোজ করা ভারতের সরকারকে, এবং তাহলেই কিন্তু আমরা এই যুদ্ধে জিতবো। অন্যভাবে জেতার কোনো সম্ভাবনা আমি দেখি না। আমরা ডিফেন্ড করতে পারি দেশকে, কিন্তু আমরা আগ্রাসী হয়ে আমরা করতে পারবো না। কিন্তু এটা যদি আমরা করি, তাহলে ভারতের পলিসি তার প্রতিবেশী দেশগুলোর প্রতি চেঞ্জ হয়ে যাবে, এবং ভারতের এই ডিসব্যান্ড হবে পৃথিবীর বুকে, এবং তাতে ভারতের যারা প্রতিবেশী তারা শান্তিতে ঘুমাতে পারবে। আর নইলে কিন্তু আমরা কোনোদিনই এই ভারতের এই গুন্ডা বাহিনীর সাথে পেরে উঠবো না। ওকে, মুজিব ভাই অনেক ধন্যবাদ, চমৎকার বলেছেন। নীরা, এবার আপনার কনক্লুশন শুনবো। জি জেকব ভাই, থ্যাংক ইউ সো মাচ। মুজিব ভাইকে অনেক ধন্যবাদ। মুজিব ভাই অনেক সুন্দরভাবে বলেছেন। আমিও হাদির কথাই বলবো যে আসলে হাদিরা মরে না, হাদিরা বিপ্লব। হাদিরা তিতুমির, সুভাষ বসু, আব্রাহাম লিঙ্কন, জন এফ কেনেডি বা নেপোলিয়ন বোনাপার্ট, এরা ইতিহাস হয়ে আছে পৃথিবীতে এবং আজীবন থাকবে এই পৃথিবী শেষ না হওয়া পর্যন্ত। এছাড়া নাম জানা যত এই 2024-এর বিপ্লবী যোদ্ধা যারা ছিলেন, যাদের রক্ত দিয়ে এই বাংলাদেশকে নতুন করে পথ দেখিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং যারা আজকে আপনারা দর্শক বাংলাদেশে দেখতে পাচ্ছেন যে কোনো মায়েরা আর ঘরে বসে নেই, প্রতিটা মা এখন রাস্তায় বেরিয়ে আসছে। তাই আমি ওই হাদিকে চাই যে হাদি আজকে আমার এই বাংলাদেশকে টিকিয়ে রাখতে পারবে। আমি ওই হাদিকে চাই, আমি ওই হাদিকে জন্ম দিয়েছি এবং ওই হাদিকে জন্ম দিতে চাই যে হাদি আজকে আমার বাংলাদেশকে এই 55,000 বর্গ মাইলের কথা যেটা বলা হচ্ছে, এটাকে টিকে রাখতে পারবে। শুধু আমাদের ভূমি আর পতাকা নয়, আমাদের এই বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দিতে পারবে যেই বাংলাদেশ। আমি সেই বাংলাদেশ চাই। আমি আর কোনো হাদির রক্ত এই বাংলাদেশে দেখতে চাই না। জনগণ, আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা বুঝতে পারছেন যে আসলে আমাদের শত্রুকে এই 54-55 বছর পর আমরা কেবল আমাদের শত্রুকে ডিটেক্ট করতে পারছি যে এই ভারত আমাদের শত্রু। যদিও আমরা বারবার ভারত বলি, ভারতের জনগণ, একজন ভারতের জনগণের সাথে কথা বলেন আর বাংলাদেশের একজন জনগণের সাথে কথা বলেন, তারা সাধারণ জনগণ না, বাংলাদেশের পলিটিশিয়ানদের সাথে কথা বলেন, দেখেন তখনই আপনারা কম্পেয়ার করতে পারবেন একজন ভারতীয় জনগণ তারা দেশকে কত ভালোবাসে আর আমরা বাংলাদেশি জনগণ আমাদের দেশকে কত ভালোবাসি। আমাদের দেশকে ভালোবাসার জন্য আমাদের জীবন দিতে হয়, কিন্তু ওদের দেশকে ওদের ভালোবাসার জন্য জীবন দিতে হয় না। এটাই শুধু পার্থক্য। তাই বলতে চাই বাংলাদেশের জনগণ, আপনারা যেমন 24-এ সবাই মাঠে ঘাটে রাস্তায় যেখানে দেখেছেন নেমে আসছেন, ভাবে আপনারা পথে ঘাটে থাকুন। এই যে ইনসাফের বাংলাদেশ তারা কায়েম করতে চেয়েছে, যে সকল হাদিরা, সে সকল হাদিকে সামনে এগিয়ে নিয়ে আসেন এবং সেই সব হাদিকে সুযোগ করে দিন এই বাংলাদেশকে রক্ষা করার জন্য। আজকে যদি আপনার ভাই আমার ভাই এই পথে না থাকে, এই হাদিদেরকে যদি জন্ম দেওয়া না যায়, তাহলে আমাদের বাংলাদেশ টিকবে না। ধন্যবাদ দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাদির জন্য সবাই দোয়া করবেন। শুধু হাদি না, এই 24-এর আন্দোলন করে আমাদের যে সকল সন্তানেরা জীবন দিয়েছে, জীবন দিয়ে তারা আমাদের শত্রুকে ডিটেক্ট করে দিয়েছে, আমরা এখন এই শত্রু চিনে গেছি, শত্রুদের থেকে আমরা নিজেদেরকে রক্ষা করব, এটাই হবে আমাদের নৈতিক দায়িত্ব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মুজিব এবং নীরা, আপনারা চমৎকার কনক্লুড করেছেন। ইনশাল্লাহ আগামী রোববার দিন ডেফিনেটলি আপনাদের সাথে আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আপনারা ভালো থাকবেন। এবার আমি কনক্লুড করব, আপনারা চাইলে আমার সাথে থাকতে পারেন। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের শো। আজকের আমি একটা কথা আপনাদেরকে শুরু করেছিলাম যে গত 54 বছরে
ভারত বাংলাদেশকে নিয়ে একটা কাজ করেছে, সেই কাজটা হলো ষড়যন্ত্র। আজ অবধি গত 54 বছরে ভারত বাংলাদেশকে নিয়ে কোনো একটা ভালো চিন্তা করে নাই। বাংলাদেশকে নিয়ে একটা সেকেন্ডের জন্য চিন্তা করে নাই যেটা একটা রাষ্ট্র, তাদেরকে টিকিয়ে রাখার জন্য যে ভালো কাজগুলো করা দরকার আমরা তাদেরকে সহায়তা দেই, করে নাই। অর্থাৎ কি জানেন, পাশের বাড়ির এক ভদ্রলোক বিয়ে করছে, তার বউটা খুব সুন্দরী, এখন ওই বউয়ের সাথে ঘুমানোর জন্য আমার যত প্রকার ষড়যন্ত্র আছে, ঘুমানোর আগ পর্যন্ত আমি ওই ষড়যন্ত্র করতে থাকবো। ভারত আমার দেশটার দিকে 1971 সালের 16ই ডিসেম্বর থেকে আজ অবধি তাদের একটু ইচ্ছা আমার দেশটাকে, ওই যে অন্যের বউ তার সাথে শুইতে হবে, ওই শোয়ার জন্য তাদের যা করা দরকার ভারত তাই করছে। এখন আমি কি দোষ শুধু ভারতকে দেব? নীরা এবং মুজিব ভাই একটা কথা বলছে, ভারতের নাগরিকরা দেশপ্রেমিক। মুজিব ভাই এবং অনেকেই একটা কথা আমাকে প্রায় বলে, যুদ্ধটা ভারতের সরকারের সাথে, ভারতের নীতির সাথে, জনগণের সাথে না। কিন্তু এখানে আমার একটা ডিসএগ্রিমেন্ট আছে। সেই ডিসএগ্রিমেন্টটা কি? আপনারা চিন্তা করে দেখেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী গঙ্গার পানি নিয়ে চিল্লাচিল্লি করছে, মুজিব ফারাক্কা বাঁধ দেওয়ার পারমিশন দিছে এবং ফারাক্কা বাঁধ উদ্বোধন করার জন্য সে অনুমতি দিছে। আবার জিয়াউর রহমান সাহেব জাতিসংঘে এসে বিরক্ত হয়ে ফারাক্কা বাঁধ নিয়ে কথা বলেছে। কিন্তু আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, গত 54 বছরে আপনারা কতবার দেখেছেন বাংলাদেশিরা একত্র হয়ে ফারাক্কা মিছিল নিয়ে তারা ওখানে লং মার্চের ডাক দিয়েছে? কয়টা? নাই। ফারাক্কা এফেক্ট হিসাবে আমার দেশে মরুভূমি হওয়ার অবস্থা, যখন আমার পানি দরকার তখন ভারত পানি দেয় না, আর যখন আমাদের পানির দরকার নাই ভারত ফারাক্কার খুলে আমাদের দেশটাকে পানির তলে ডুবিয়ে দেয়। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ, বিএনপি, এমনকি ছোট দলগুলোর মধ্যেও এই প্ল্যান কাজ করে না যে আমরা ফারাক্কার একটা লং মার্চ দেব যেভাবে হামিদ খান ভাসানী দিছে। এখন তাইলে মুজিব ভাইয়ের সাথে আমি দ্বিমত পোষণ কোথায় করি? ভারতের জনগণও বাংলাদেশের বন্ধু না, কারণ গত ফারাক্কা 1975 সাল থেকে আজ অবধি ভারতের কোন জনগোষ্ঠী কোন শব্দ করে নাই যে বাংলাদেশকে পানি দিয়ে ডিপ্রাইভ করা হচ্ছে। যখনই ভারতের বিখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ, এমপি, মন্ত্রী জিজ্ঞাসা করা হয়, সাধারণ ভারতীয়দেরকে জিজ্ঞাসা করা হয় ভারত আমাদেরকে পানি দেয় না, তারা বলে আমাদেরই তো পানি নাই। অর্থাৎ তাদের পানি নাই, এই জন্য আমাদের পানি, ভাগের পানি আটকায় রেখে তারা খাবে, আমাদের পানির দরকার নাই। আমি